পিপিটিটা আমি রেডি করছি। তো আজকে আপাতত আমি ড্রাইভ ট্রেনের ইন্ট্রোডাকশনটাই করাবো, যেটা অলরেডি একবার আম, নিয়েছিলাম আমি যখন টিমটা ক্রিয়েট হয়। যখন আমি লিডার হয়েছিলাম এই টিমে, তখন আমি ইন্ট্রোডাকশনটা আমি শুধু বলে না, আমরা যারাই ডোমেন লিডার্স আছি আমরা প্রত্যেকে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আমাদের টিমের। তো সেগুলি এখন তোদের জন্য আবার রিপিট করা হচ্ছে। তো তোদেরকে ড্রাইভ ট্রেন থেকে আমি মোটামুটি কোশ্চেন ম্যাক্সিমামকেই করেছিলাম। আম, তো তাও একবার আমি এখন সবার সামনেই জিজ্ঞেস করছি যে তোরা বল, ড্রাইভ ট্রেন রিলেটেড তোদের কি এখন অবধি মোটামুটি যা জানা আছে, যে কোনো কেউ বলতে পারিস। ড্রাইভ ট্রেন ইঞ্জিনটাকে কানেক্ট করে হুইলসের সাথে। তুই তো ভালোই অ্যান্সার দিয়েছিলি আমি যেদিন জিজ্ঞেস করেছিলাম। ইনফ্যাক্ট ড্রাইভ ট্রেন রিলেটেড আমি যত কাউকেই কোশ্চেন করেছি তার মধ্যে বেস্ট অ্যান্সার অর্ক দুই দিয়েছিল। বাট আর কেউ ড্রাইভ ট্রেন রিলেটেড কোনো কিছু? আচ্ছা, কেউ তো কিছু রেসপন্স করছে না, তার মানে ড্রাইভ মানে ট্রেন রিলেটেড। হ্যাঁ বল বল। বলছি যে মানে ড্রাইভ ট্রেন মানে তোমার যেটা হচ্ছে কি অনেক রকম গিয়ার সিস্টেম থাকে, যেমন যেটা হচ্ছে গিয়ে পাওয়ার দেয় হুইলকে, ওরকম ওটা মানে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি পুরোটাই। তো যাই হোক, তোদের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি যে ড্রাইভ ট্রেন রিলেটেড তো ম্যাক্সিমামের কাছেই সেরকম একটা আইডিয়া নেই। তো তোদের জন্য এই ওয়েবিনারটা খুবই ইম্পর্টেন্ট হবে সেই কারণেই, কারণ তোরা ড্রাইভ ট্রেন রিলেটেড অনেক কিছু জানতে পারবি। তবে হ্যাঁ, ড্রাইভ ট্রেনের যে সমস্ত কম্পোনেন্টস আছে যেগুলো নিয়ে আমি ইন্ট্রোডাকশন দেবো, সেগুলোর ডিটেল ওয়ার্কিং প্রসেস নিয়ে আমি এখানে আলোচনা করব না। তার কারণ সেটা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে বলতে গেলে ওয়েবিনারটা 5-6 ঘন্টার হয়ে যাবে। তো এখানে জাস্ট ইন্ট্রোডাকশন দেবো যে কিরকম কাজ হয়, কি করে, কোন পারপাসে কাজে লাগে, কোন জায়গাটায় গাড়ি কোন পজিশনে সেটাকে ফিক্স করা থাকে, এই ধরনের জিনিসগুলো আমি বলবো। এছাড়া ডিটেল যে সমস্ত আলোচনা সেগুলো আমি আমার টিমের মধ্যে করি। ড্রাইভ ট্রেন টিমের মধ্যে আমি যখন মিটিং করি সেখানে আমি ওদেরকে বোঝাই। এছাড়া যখনই কোনো বড় টপিক নিয়ে যখন আলোচনা করার হয় তখন তো ওয়েবিনার নেওয়ার, তোরা জানিসই আমরা সব যে কোনো টিম লিডাররাই বা বিভিন্ন মেম্বার্সরাও ওয়েবিনার নেয়। তো সেখানে ডিটেলড আলোচনা করা হয়। যাই হোক, তো আমি ফার্স্টে প্রেজেন্ট করছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। পুষ্পা ক্লাস অ্যাটেন্ডেন্স হচ্ছে। কত কত হয়েছে? শুভেন্দু শুরু হলো। আচ্ছা ঠিক আছে, আমি অন্য ডিভাইস থেকে আসছি। দেখ, তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা? দাদা, হ্যাঁ দেখা যাচ্ছে। জাস্ট একটু ওয়েট কর, আমি ওখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।
আচ্ছা, আমার টাইমটা আসতে একটুখানি টাইম আছে, আমি ততক্ষণ ড্রাইভ ট্রেনের জাস্ট ফার্স্ট পার্টটা বলছি। দেখ, ড্রাইভ ট্রেন হচ্ছে যে একটা গাড়ির সেই কম্পোনেন্ট যেটা ইঞ্জিন থেকে পাওয়ারটাকে হুইলস অব্দি ট্রান্সফার করে। এখন তোরা জানিস যে গাড়ির যে পাওয়ার প্রোডাকশন সেটা হয় ইঞ্জিনে, বাট যদি সেই পাওয়ারটাকে হুইলসে ট্রান্সফারই না করা যায় তাহলে গাড়িটা মুভ কি করে করবে? তো সেই পারপাসেই যে টোটাল মেকানিজমটা ওয়ার্ক করে একটা কারের মধ্যে, সেই মেকানিজমটাকেই বলা হয় ড্রাইভ ট্রেন। স্টার্টিং ফ্রম ফ্লাই হুইল থেকে যে রিয়ার অ্যাক্সেল হোক, শুধু নট অনলি রিয়ার অ্যাক্সেল, এই বিষয়টা নিয়ে আমি বলছি যে আর কি কি কেস হতে পারে। কারণ একটা গাড়ির ক্ষেত্রে যে হুইলে পাওয়ার ট্রান্সফার সেটা নট অনলি শুধুমাত্র রিয়ার হুইলেই যে হয় তা না, ফ্রন্ট হুইলেও হতে পারে। তো সেই অনুযায়ী সেটা ডিপেন্ড করবে কোন কি কি টাইপসের এরকম এই যে পাওয়ার ট্রান্সমিশনটা হয়, মানে হুইল যেগুলোকে বলা হয় হুইল ড্রাইভ আর কি, এক কথায় কোন হুইলে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে এর ওপর চারটে টোটাল ডিভিশনস আছে, সেটা নিয়ে আমি বলবো একটু পরে। তো এটা হচ্ছে মেইন কথায়, এক কথায় ডেফিনেশন ড্রাইভ ট্রেনের, যেটা আমি এইখানটায় লিখেছি এই স্লাইডটাতে। আর একটা কথা, দেখ আমি পিপিটিটাকে এমন ভাবেই বানিয়েছি যাতে যে কোনো কেউ এই পিপিটিটা অ্যাজ এ নোটস ইউজ করতে পারে। তো সেই কারণে আমি এখানে অনেক দেখবি টেক্সট ইউজ করেছি, মানে অনেক বেশি টেক্সট লিখেছি। Yes sir. হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি অনেক বেশি ইনফরমেশন এখানে পুট করেছি যাতে যে কোনো কেউ পড়ে, যে এই পিপিটিটার যদি পিডিএফটা পড়ে তাহলে সে এটা তার অ্যাজ এ নোটস এটা কাজে লাগবে। তো সেই কারণে আমি অনেক বেশি টেক্সট এখানে ইউজ করেছি। যাই হোক, তো এখানে দেখ আমি এখানে বলেছি যে আমি এই পুরো পিপিটিটা রিয়ার হুইল ড্রাইভের বেসিসে বানিয়েছি। এখন রিয়ার হুইল ড্রাইভ কি? দেখ, এই যে আমি বললাম যে ড্রাইভ ট্রেন যেটা করে যে ইঞ্জিন থেকে পাওয়ারটাকে নিয়ে গিয়ে হুইলে ট্রান্সফার করে, বাট এবার এই যে ট্রান্সফারটা এটা বিভিন্ন টাইপসের হতে পারে। যেরকম তোরা ম্যাক্সিমাম কার্সের ক্ষেত্রে যেটা তোরা শুনেছিস বা জানিস সেটা হচ্ছে যে রিয়ার হুইলের পাওয়ার ট্রান্সমিশন হয়, মানে পেছনের চাকায় এক কথায়। বাট এরকমই যে শুধুমাত্র কার হবে তা না, এমনও কার্স আছে যেখানে ফ্রন্ট হুইলে পাওয়ারটা ট্রান্সমিশন হয়। তো সেই গাড়িগুলোকে বলা হয় ফ্রন্ট হুইল ড্রাইভ, FWD। যেগুলোর পেছনের হুইলের পাওয়ার ট্রান্সমিশন হয় সেটাকে বলা হয় রিয়ার হুইল ড্রাইভ, RWD। আর এই FWD আর RWD কে একসাথে বলা হয় 2WD। তার কারণ দুটো হুইলের পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, হয় প্রথমে সামনে দুটো হুইলে বা পেছনে দুটো হুইলে। আচ্ছা, একজন আসছে, আমি অ্যাডমিট করে নিই। হ্যাঁ, তো এরকমটা সেই কারণে এগুলোকে বলা হচ্ছে 2WD। বাট 4WD ও হয়। 4WD বলতে যে সমস্ত কারে চারটে হুইলেই পাওয়ার ট্রান্সমিশন হয়। বাট এরকম আরো একটা টাইপ আছে যেটাকে বলে AWD, অল হুইল ড্রাইভ। এখন তোদের মাথায় প্রশ্ন আসবে যে অল হুইল ড্রাইভ আর 4 হুইল ড্রাইভ এই দুটোর মধ্যে তফাৎটা তাহলে কোথায় থাকলো? তার কারণ দুটোতেই বলা হচ্ছে যে চারটে চাকাতেই পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, তাহলে দুটো নাম আলাদা আলাদা করে কেন দেওয়া হয়েছে? বেকার বেকার ডিকশনারিতে তো আর অতিরিক্ত জায়গা হয়ে যায়নি যে একই জিনিসের দুটো আলাদা আলাদা নাম দিয়ে রেখে দেবে, নিশ্চয়ই কিছু ডিফারেন্স আছে।
আচ্ছা অর্ক, তুই বলতো এই ডিফারেন্সটা, কারণ তোকে আমি আগের দিন কোশ্চেনটা করেছিলাম, তুই অ্যান্সারটা দিতে পেরেছিলি, আমার খুবই ভালো লেগেছিল অ্যান্সারটা দিতে পেরেছিলি। তুই বল এই অ্যান্সারটা একবার। অল হুইল ড্রাইভে ইসিইউ পুরোটা কন্ট্রোল করে, আর ওটা সুইচেবল না, মানে তুমি সুইচ করতে পারবে না যে অল হুইল ড্রাইভটাকে তুমি রিয়ার হুইল ড্রাইভে সুইচ করতে পারবে না, কিন্তু ফোর হুইল ড্রাইভটা তুমি সুইচ করতে পারবে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস। মানে আচ্ছা, ধরে নাও যদি বেশি ট্র্যাকশন চাই তাহলে ফোর হুইল ড্রাইভে করতে পারো, বা ধরে নাও মানে যদি কোনো রেস ট্র্যাকে রিয়ার হুইল ড্রাইভে করতে পারো, এরকম টাইপ। আর মোটামুটি কোন কন্ডিশনে ড্রাইভ করার জন্য কোন কার কেনা উচিত? ফোর হুইল ড্রাইভ টেরেন কন্ডিশন বা হিলিক এরিয়াজে কেনা উচিত। মানে অফ ড্রাইভিং এর জন্য, অফ রোডিং এর জন্য। অফ রোডিং, ইয়েস। তো ঠিকই বলেছে, এটাই হচ্ছে ডিফারেন্স। তো এবার আমি যে বিবিডিটা বানিয়েছি, প্রথম কথা এখানে আমি বাইক নিয়ে কথা বলিনি, কারণ বাইকের ট্রান্সমিশন একটা কারের ট্রান্সমিশনের থেকে অনেক বেশি সিম্পল হয়। তো সেই কারণে আমি এখানে ফোর হুইলস যে কোনো ভেহিকলের কথাই নিয়ে ডিসকাস করেছি, আর রিয়ার হুইল ড্রাইভকে নিয়ে আমি এখানে ডিসকাশনটা করেছি। তো একটা রিয়ার হুইল ড্রাইভের ক্ষেত্রে যে কম্পোনেন্টস গুলো থাকে, ফার্স্ট টু লাস্ট আমি এখানে 6টা টোটাল কম্পোনেন্টের কথা লিখেছি। ফ্লাই হুইল, ক্লাচ, গিয়ার বক্স, ড্রাইভ শাফট, ডিফারেন্সিয়াল, রিয়ার অ্যাক্সেল। এখন এর মাঝেও কিছু কিছু ছোটখাটো কম্পোনেন্টস থাকে যেগুলো নিয়ে আমি বলছি, পুরো প্রেজেন্টেশন করার মাঝখানে আমি বলবো, এগুলো হচ্ছে মেজর কম্পোনেন্টস। এখানেও আমি পাওয়ার ট্রান্সমিশনের বিষয়টাকে ওই আগের স্লাইডটাকেই কিছুটা একটু ইজি ওয়েতে দেখিয়েছি, যে কিভাবে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে। ফার্স্টে ফ্লাইহুইল থেকে ক্লাচ, ক্লাচ থেকে গিয়ার বক্স, গিয়ার বক্স থেকে ড্রাইভ শাফট বা প্রপেলার শাফটও বলা হয়, ড্রাইভ শাফটেরই আরেকটা নাম। ড্রাইভ শাফট থেকে ডিফারেন্সিয়াল থেকে রিয়ার অ্যাক্সেল। এখন রিয়ার অ্যাক্সেল কেন তোরা বুঝতেই পারছিস, কারণ আমি রিয়ার হুইল ড্রাইভ নিয়ে আলোচনা করেছি, তাই রিয়ার অ্যাক্সেল। যদি এখন ফ্রন্ট হুইল ড্রাইভ নিয়ে আমি আলোচনা করতাম তাহলে সেটা ফ্রন্ট অ্যাক্সেল হতো। আচ্ছা বা যদি- দাদা, হ্যাঁ বল। বলছি যে আমার এখানে ইন্ট্রোডাকশন টু ড্রাইভ ট্রেনই দেখাচ্ছে। আচ্ছা সবার কিরম হচ্ছে? হ্যাঁ দাদা, আমারও হচ্ছে। হ্যাঁ দাদা আমারও আচ্ছা হ্যাঁ দাদা চেঞ্জ আমারও হচ্ছে না? না না তাহলে তোরা কেউ বলিসনি আমাকে? স্ক্রিন পজ হয়ে গেছে। আমি আরেকবার ইয়ে করছি, হয়তো ওই মাঝখানে আমি যখন বেরিয়েছিলাম এই আরেকটা ইয়ে থেকে, তখনই কিছু একটা গন্ডগোল হয়েছে হতে পারে। এবার দেখ তো, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু মুভ করছে? না, ইন্ট্রোডাকশন টু ড্রাইভ ট্রেনই আটকে আছে। রয়েছে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো। পুষ্পক, শেয়ার ইউর এন্টায়ার স্ক্রিনটা কর। দাদা বলছি, তুমি কি স্লাইড গুলো চেঞ্জ করেছিলে? হ্যাঁ চেঞ্জ করছিলাম তো আমি। ও আমার এখানে দেখাচ্ছিল না, ওই জন্য লিফট করে আবার শেয়ার ইউর এন্টায়ার স্ক্রিন কর পুষ্পক। হুম দেখো, এবার বোধহয় হবে। হ্যাঁ এবার ঠিক আছে। এবার হয়েছে। দেখ এই যে স্লাইডটা, এটাতে আমি ওই ইয়ের কথাটা লিখেছি, মানে বলতে পারিস টাইপ অফ ডেফিনেশন, যে ড্রাইভ ট্রেন কি। আর এর পরের স্লাইডটাতে আমি যেটা বলছিলাম ওই যে কম্পোনেন্টস গুলো নিয়ে, যে কি কি কম্পোনেন্টস থাকে একটা রিয়ার হুইল ড্রাইভের ক্ষেত্রে, সেগুলো লিখেছি। এর পরের স্লাইডটা যেটা আমি দেখাচ্ছিলাম, যে পাওয়ার ট্রান্সমিশনটা ফ্লাই হুইল থেকে স্টার্ট করে রিয়ার অ্যাক্সেল অব্দি। তো যদি ফ্রন্ট হুইল ড্রাইভ হতো তাহলে সেক্ষেত্রে ফ্রন্ট অ্যাক্সেল লিখতাম, বা যদি ফোর হুইল বা অল হুইল হতো তাহলে সেক্ষেত্রে আমি 4টে অ্যাক্সেলের মানে 2টো অ্যাক্সেলের কথাই লিখতাম, রিয়ার ফ্রন্ট। তো নেক্সট,
এখানটাতে দেখ একটা কারের মধ্যে আমি কম্পোনেন্ট গুলো কোথায় কোথায় লোকেটেড থাকে সেটা দেখিয়েছি। এইটা হচ্ছে ইঞ্জিনটা, আমার অ্যারোটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদা। হ্যাঁ এইটা হচ্ছে ইঞ্জিনটা। এরপরেই ইঞ্জিনের সাথেই কানেক্টেড থাকে এখানে ফ্লাইহুইল, ফ্লাইহুইলের পরেই আসে এখানে ক্লাচ, ক্লাচের পরে এই পোর্শনটা হচ্ছে গিয়ার বক্স, গিয়ার বক্সের পরে এই এখানে যে শাফটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্রাইভ শাফট বা প্রপেলার শাফট। দেন এই পোর্শনটাকে বলা হয় ডিফারেন্সিয়াল, আর ডিফারেন্সিয়াল থেকে দুটো পার্ট রিয়ার অ্যাক্সেলের, একটা রাইট রিয়ার অ্যাক্সেল একটা লেফট রিয়ার অ্যাক্সেল, দেন হুইলস। আচ্ছা দাদা, দুটো রডের মাঝখানে একটা গ্যাপ মতন আছে, ওটা কিসের? এইটা হ্যাঁ না, এটা ওরকম গ্যাপ না, এটা জাস্ট দেখাতে চেয়েছে যে এই শাফটটা আরো লম্বা থাকে আর কি, আচ্ছা আচ্ছা সেরকম দেখাতে। আচ্ছা। ফ্লাইহুইল তো, আচ্ছা ফ্লাইহুইল সম্বন্ধে কেউ কিছু জানিস? কেউ কিছু বলছে না, তো আমি বলছি ফ্লাইহুইল এক কথায় এমন, ধর তোরা এটা তো নিশ্চয়ই জানিস সবাই যে আম, এই যে ইঞ্জিনের ক্ষেত্রে যে স্ট্রোকস গুলো হয়, আমি যদি একটা 4 স্ট্রোক ইঞ্জিনের কথা বলি, তো সেখানে পাওয়ার স্ট্রোক একটাই থাকে, বাট বাকি যে তিনটে স্ট্রোকস থাকে সেই তিনটে স্ট্রোকে কিন্তু কোনো পাওয়ার প্রডিউস হয় না। তো এখন কথা হচ্ছে যে যদি একটা ইঞ্জিনের মধ্যে 4টে স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোকে পাওয়ার প্রডিউস হয় আর বাকি টাইমটা পাওয়ার প্রডিউস না হয়, তাহলে একটা ডিসকন্টিনিউটি তৈরি হবে। তো সেক্ষেত্রে এই ডিসকন্টিনিউটির জন্য সেটা ড্রাইভিং এ এফেক্ট পড়বে। তো যাতে সেটা না হয় সেই কারণে ফ্লাইহুইলটাকে দেওয়া থাকে। ফ্লাইহুইল অ্যাকচুয়ালি কি করে, ফ্লাইহুইল এনার্জিটাকে স্টোর করে রাখে, যখন পাওয়ার স্ট্রোক হয় তখন যে এনার্জিটা আসে সেই এনার্জিটাকেও স্টোর করে। যে টাইমে পাওয়ার প্রডিউস হয় না, যে টাইমটাতে পাওয়ারটা সাপ্লাই হয় না কোনো ইঞ্জিন থেকে, মানে পাওয়ার স্ট্রোক ছাড়া যে বাকি স্ট্রোক গুলোর টাইমে, সেই টাইমে ফ্লাইহুইল এনার্জি সাপ্লাই দেওয়ার কাজটা করে। মানে ভাবো, মানে যখন আমরা ওই রেসে যখন আমরা সুইফট টার্ন নিই, তখন টাইমে হচ্ছে গিয়ে মানে ওই টাইমটাই কাজে লাগে মানে। অ্যাকচুয়ালি আমি সেই রকম কথা বলছি না, এটা মানে লোকে কেউ বুঝতে পারে না, এটা ফিলই করতে পারে না, নর্মাল যে কোনো কারের ক্ষেত্রেই হয়। আচ্ছা। তোরা তো এটা হ্যাঁ, একটু মানে ফিল যদি করা হয়, যদি কিছু ভিজুয়ালাইজেশন থাকে তাহলে ভালো হয়। ভিজুয়ালাইজেশন বলতে কি বলতে চাইছিস? কিছু ফটো দেখাতে, এরকম মানে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ, ওরকম কিছু জিআইএফ টাইপের কিছু। আচ্ছা জিআইএফ তো আমি ফ্লাইহুইলের ক্ষেত্রে কিছু রাখিনি, বাট তোকে তুই এটা নর্মালি ফিল করতে পারবি। ধর আমি তোকে সিচুয়েশনটা বলছি, লেটস সে তুই গাড়ি চালাচ্ছিস, পাওয়ার স্ট্রোকটা হলো, তোর হুইলে পাওয়ার এলো, ভালো কথা। এবার দেখা গেল পরের স্ট্রোক গুলো যখন হচ্ছে, তখন এক্সস্ট স্ট্রোক, দেন সাকশন স্ট্রোক, দেন কম্প্রেশন স্ট্রোক, তখন তোর পাওয়ারটার কোনো সাপ্লাই আসছে না, মানে ইঞ্জিন থেকে পাওয়ার সাপ্লাই আসা বন্ধ হয়ে গেছে। তো কি মনে হবে গাড়িতে, যে কোনো পাওয়ারই আসছে না, জাস্ট ইনার্শিয়ার জন্য মুভ করলো কিছুটা, দেন আবার পাওয়ার স্ট্রোক এলো তখন আবার মুভ করলো গাড়ি। এরকম টাইপস এর একটা ঘটনা ঘটবে না, যদিও জিনিসটা খুব র্যাপিড, এমনটা না যে ইঞ্জিন অত স্লো মুভ করে, ইঞ্জিন অনেক ফাস্ট মুভ করে, বাট তাও এখানে একটা ডিসকন্টিনিউটি দেখা যাবে পাওয়ার সাপ্লাই এ, যেটা ড্রাইভিং এ একটা স্মুথ ড্রাইভিংটা হবে না। বুঝতে পারছিস? হ্যাঁ কি করে স্টোর রাখে। অ্যাকচুয়ালি এটা একটা খুব হেভি বডি, যেরকম ধর আমি এখানে লিখেইছি যে ফ্লাইহুইল ইজ আ বডি অফ হেভি মাস হুইচ ইজ ইউজ টু স্টোর এনার্জি। এবার ফ্লাইহুইলের একটা হেভি মাস থাকার জন্য এটা ওই যে ইঞ্জিন থেকে যে প্রডিউস, যে পাওয়ারটা প্রডিউস হয়, এমনি না শুধুমাত্র ফ্লাইহুইল কারে কেন, তোরা তো ফ্লাইহুইল আরো অনেক জায়গাতেই দেখতে পাস। ফ্লাইহুইল তো আর শুধু কারের ক্ষেত্রে নয়, এটা এমন কোনো আননোন জিনিস নয় যে তোরা জানিস, মানে যে কখনো কোনো কোথাও দেখতে পাওয়া যায় না, যে তেমনটা নয়। ফ্লাইহুইলটা একটা কমন জিনিস, অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা। প্রতিটা ইঞ্জিনেই তো থাকে। হ্যাঁ ইঞ্জিনে তো থাকেই, আমি বলছি অন্য ক্ষেত্রেও, মানে ডেইলি লাইফের ক্ষেত্রেও তোরা, ডেইলি লাইফ বলবো না, বাট এমনিতে গাড়ি ছাড়াও অন্য কিছু। আখের যে রস বের করা মেশিনের যে এইদিকে যে হুইলটা থাকে বড় রঙের, ওটাও তো ওটা তো
ওটাও ফ্লাইট। ওই রকম। তো এই সাথে এর একটা এই ক্ষমতাটা যে একটা এনার্জিকে স্টোর করতে পারে, তুই বুঝতেই পারছিস যে ওটা যখন ওটা নিজে তো রোটেট করতে থাকবে না, ওটা যে পাওয়ার স্টোর করে যেটা আছে রেখেছে, ওটার ওর ওই এবিলিটিটা আছে স্টোর করে রাখার। তো দেন ওটাও সাপ্লাই দিতে পারে। সেই কারণে যখন পাওয়ার সাপ্লাই আসছে না, তখন ও নিজেই রোটেট করতে থাকে, আর সেটা থেকে পাওয়ার সাপ্লাইটা আসতে থাকে। আচ্ছা, এটা কি এরকম লাইক মোমেন্টামটা কন্টিনিউ হতে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। বুঝে গেছি। তো এবার এটা ইকুয়েশন দেখালে তোরা আরো বেশি ভালো বুঝতে পারতিস যে এক্স্যাক্টলি মানে কিভাবে পাওয়ার স্টোর করে রাখছে আর কিভাবে সেই সাপ্লাইটা দিচ্ছে। সেটা যদি আমি কোনো ইকুয়েশন তোদের দেখাতাম তোরা আরো ভালো বুঝতে পারতিস। বাট এখানে তো কোনো ইকুয়েশন দেখানো মুশকিল। তবে হ্যাঁ, ফ্লাইহুইল নিয়ে আমি যখন ডিটেল কখনো আলোচনা করব, তখন আমি সেখানে এই রিলেটেড আরো জিনিসটাকে ডেসক্রাইব করে বলবো। কারণ আমি তোদেরকে ফার্স্টেই বললাম যে এইখানে আমি অনলি ইন্ট্রোডাকশনটা রেখেছি। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে তো কথা বলতে হবে। কোন জায়গায় লোকেটেড থাকে কম্পোনেন্টটা, কি পারপাসে ইউজ হয়, সেই নিয়েই আমি এখানে লিখেছি। এখানে আমি ডিটেল কিছু লিখিনি যে কিভাবে ওয়ার্ক করে, কারণ সেটা লিখতে গেলে তোরা বুঝতেই পারছিস সেটা অনেক বড় ওয়েবিনার হয়ে যাবে। তো এটাই হচ্ছে রিজন। তো এবার হ্যাঁ, ডিটেল যদি কারোর আলোচনা করার হয়ে থাকে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে কোনো কম্পোনেন্টের ওয়ার্কিং নিয়ে, সে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাকে তোরা জানিস হয়তো আমি অর্কদূতি সায়নকে মাঝে আমাদের মানে তোরা জানিস না এই ব্যাপারটা, বাট ওরা দুজন জানে যে ওদের সাথে আমি আলাদা করে একবার মিট করেছিলাম। অর্কদূতির সাথে তো দুবার করেছি, যেখানে আমি কিছু টেকনিক্যাল বিষয় ওকে আমি আলাদা করে ভিডিও অন করে খাতায় একদম লাইভ ইকুয়েশন ডিরাইভ করে ফটো এঁকে বুঝিয়েছি। তো এটা আমি করে থাকি। আমার সাথে যখনই কেউ কন্ট্যাক্ট করে যে কোনো বিষয় নিয়ে, যে তার কোনো ডাউট আছে, তার যে কোনো কোশ্চেন আছে কোনো মনের মধ্যে, সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি তার সাথে আলাদা করে গুগল মিট করি। যদি মুখে বুঝিয়ে মানে এমনি ফোনে বুঝিয়ে দেওয়া যাওয়া সম্ভব হয় তো বুঝিয়ে দিই, আর যদি সেটা না হয় তাহলে গুগল মিট করে আমি সেখানে খাতায় একদম ডিরাইভ করি পুরো যে কোনো ইকুয়েশন করে ফটো, সেখানে আমি ড্রয়িং করি, যে কোনো কিছু ড্রয়িং করতে হলে সেটা তাকে ভিডিও অন করে একদম লাইভ দেখাই যে কিভাবে কি হচ্ছে, পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিই। তো তোদের কোনো কম্পোনেন্ট নিয়ে, ড্রাইভ ট্রেনের কোনো কম্পোনেন্ট নিয়ে যদি তার ডিটেল ওয়ার্কিং জানতে হয়, তাহলে তোরা আমার সাথে কন্ট্যাক্ট আলাদা করে করতে পারিস, তখন আমি তোদেরকে বুঝিয়ে দেবো ডিটেলসে। আচ্ছা, তারপর নেক্সট যে কম্পোনেন্টটা আছে, যেটা তোরা জানিস যে ক্লাচ। তো ক্লাচ সম্বন্ধে কার কি বলার আছে? তোরা খুব ভালো ইন্টারাকশন করিস দেখেছি আমি, তো বল ক্লাচ। এটা ইঞ্জিনের পাওয়ারের সাথে গিয়ার পক্ষে ওইটা মানে ডিসএনগেজ এনগেজ করে যে কানেকশন থাকে। আচ্ছা, এটা কে বলছিস? রাহুল? হ্যাঁ হ্যাঁ, এনগেজ ডিসএনগেজ করে। আচ্ছা, এনগেজ ডিসএনগেজের দরকারটা কেন পড়ে? দরকার স্মুথ রানিং এর জন্য। স্মুথ রানিং আর টু প্রিভেন্ট Smooth running, টর্ক গাড়িটা স্পাইক, যখন মানে ধরো- মাঝে মাঝে টর্কটা বেড়ে যায় হঠাৎ করে, তো ওটা করার জন্য। আর গাড়িটা যখন ধরো ব্রেক করবে, ঠিক আছে, তখন আর কি ডিসএঙ্গেজ করে দিতে হবে পাওয়ারটা, না হলে সবসময় ইঞ্জিনটা থামানো সম্ভব নয় আর কি রাস্তার আচ্ছা, মধ্যে। তার মানে তুই শুধু ব্রেক করার জন্যই ক্লাচ ইউজ করিস? না, আরো আছে। আর কি আছে? গিয়ার মানে চেঞ্জের সমস্যা দাদা, গিয়ার চেঞ্জের সময় গিয়ার হ্যাঁ, চেঞ্জের গিয়ার যেমন ধরো ইঞ্জিনটা স্টার্ট করতে গেলে, ঠিক আছে, হ্যাঁ, স্টার্টিং মানে ডাইরেক্টলি যদি স্টার্টিংটাকে এঙ্গেজ করা বলছিস? থাকে, আমি কমল পাল বলছি। কমল পাল, হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, যদি starting। সঙ্গে এঙ্গেজ করা থাকে তাহলে ইঞ্জিন স্টার্ট করা খুবই মুশকিল হবে, ঠিক আছে, কেননা তখন একটা হাই টর্ক উপরে কাজ করবে। তো আগে ইঞ্জিনটা চালু করে নিয়ে তারপরে ক্লাসটা এঙ্গেজ করলে তাহলে আর কি গাড়িটা আর কি রান করতে সুবিধা হবে। আচ্ছা, ওই মোডটাকে কি বলে যখন একদম গাড়ি যখন ফার্স্ট স্টার্ট করা হয়? নিউট্রাল। নিউট্রাল মোড সোহম বললি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিউট্রাল নিউট্রাল মোড সম্বন্ধে কিছু জানিস তোরা? হ্যাঁ, ওটা মানে হ্যাঁ, কোনো গিয়ারের সাথে কানেক্টেড থাকে না, মানে প্রাইম মুভারটা কোনো গিয়ারের সাথে কানেক্টেড থাকে না। এটা Power খুব ভালো transfer হয় না অ্যান্সারটা আর কি। দিয়েছি যখন হ্যাঁ, কি বললি? বলছি হুইলে পাওয়ার ট্রান্সমিশন হয় না তো।
হুম হুম হুম। আচ্ছা, এই যে নিউট্রাল মোডটা বলছিস, তুই বললি হুইলে পাওয়ার ট্রান্সমিশন হয় না, ঠিকই। আচ্ছা, এই কন্ডিশনে কি ক্লাচটাকে প্রেস, একদম না। ক্লাচ কিন্তু প্রেস করা থাকে না। না না, উইদাউট। এইটাই হচ্ছে ডিফারেন্স। দেখ, হুইলে পাওয়ার ট্রান্সমিশনকে অফ করার জন্য আমরা জানি ক্লাচ প্রেস করতে হয়, বাট নিউট্রাল মোড হচ্ছে এমন একটা টাইম যে টাইমে ক্লাচ তো প্রেসড নেই, বাট তা সত্ত্বেও ইঞ্জিন চলছে, আবার ইঞ্জিন থেকে পাওয়ারটা যাচ্ছে না হুইলসে। এটা একটা এই টাইপস এর মানে এরকম একটা কন্ডিশন। আচ্ছা, অতি অ্যান্সারটা জানে, আর কেউ জানিস যে এই টাইমটা এক্স্যাক্টলি কি কন্ডিশন থাকে? তখন বোধহয় দাদা এই ফ্লাইওয়েলটা চালু থাকে। ফ্লাইহুইল তো আছে, ফ্লাইহুইলকে তো স্টপ কখনোই করা হচ্ছে না, ইঞ্জিন মুভ করছে মানে ফ্লাইহুইলও মুভ করছে। মানে এটা একটা যুক্তি দিয়ে ভাবার চেষ্টা কর, যে ক্লাচ নিয়ে তো তোরা বললি, ঠিক আছে, আমি পরের স্লাইডে ওই জন্য যাচ্ছি। যে আচ্ছা, আমি এই জায়গাটা স্লাইডটা দেখাচ্ছি, তাহলে তোরা এখানটা বুঝতে পারবি। ধর এখান থেকে পাওয়ার তৈরি হচ্ছে, পাওয়ারটা এখান থেকে আসলো, এসে এখানে ফ্লাইহুইল ঘুরছে। এবার যদি ক্লাচ প্রেস করে রাখি, দ্যাট মিনস ক্লাচ এখান থেকে বাকি যে পোর্শনটা পুরো ট্রান্সমিশন প্রসেসের, সেটাকে ডিসএঙ্গেজ করে দিচ্ছে। দ্যাট মিনস এখান থেকে আর পাওয়ারটা পরেরটায় যাচ্ছে না। এটা তো খুব ক্লিয়ারলি বোঝা গেল। বাট যখন নিউট্রাল মোড যেটাকে বলা হচ্ছে, সেটাতে কি হয় যে ক্লাচ প্রেসড নেই, দ্যাট মিনস পাওয়ারটা কিন্তু এখান থেকে গিয়ার বক্স অব্দি আসতে পারছে, বাট এখান থেকে তোরা বলছিস স্যার হুইলে কোনো রকম পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে না। এই কেসটা হচ্ছে মেন এখানে পয়েন্টটা, যে কি এমন কন্ডিশন থাকে গিয়ার বক্সে কি এমন মিস্ট্রি ওয়ার্ক করছে যে যার জন্য এখান থেকে আর পাওয়ার চলে যেতে পারছে না। দাদা এক্ষেত্রে মানে গিয়ার বক্সের ভেতরে যে গিয়ারটার উপরে মানে পাওয়ারটা যাচ্ছে, সেই গিয়ারটা ওই মানে শ্যাফটের উপরে ফ্রিলি ঘুরতে থাকে, ওই গিয়ারটা। ভেরি গুড। আমি এই অ্যান্সারটাই করছিলাম, এটা অর্কদূতীয় বলেছিল, আমি ওকে এটাই তো ইন্টারভিউতে জিজ্ঞেস বললাম, করেছিলাম। এখনই তো হ্যাঁ, বললাম। ও ওটা হ্যাঁ এখনো বলেছে। তো ও অ্যান্সারটা বলেছিল, আর এটাকে আমান বললি কোথায়? হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে এমন কন্ডিশনেই থাকে যে গিয়ার তো মুভ করছে, বাট শাফট কানেক্টেড নেই গিয়ারের সাথে। তো সেই কারণে শাফট আর মুভ করতে পারে না, অনলি গিয়ার ফ্রিলি রোটেট করতে থাকে। এই হচ্ছে কন্ডিশন। তো এরপর ক্লাচ, এই যে ক্লাচটা, তো ক্লাচ নিয়ে তো আর কিছু বলার থাকলো না, কারণ ক্লাচ নিয়ে তো ডিসকাশন অলরেডি হয়েই গেল, যে ক্লাচ কখন ইউজ হয় কখন না হয়। হ্যাঁ, তো এবার আরেকটা কথা হচ্ছে, যে একজন বললি গিয়ার চেঞ্জের জন্য ক্লাচ ইউজ করা হয়। আচ্ছা, গিয়ার চেঞ্জের জন্য ক্লাচ ইউজ যদি না করি, আমি যদি ফট করে গিয়ার চেঞ্জ করার চেষ্টা করি ক্লাচ ইউজ না করে, ইন দ্যাট কেস কি হতে পারে? এই কোশ্চেনটা আমি কাউকে ইন্টারভিউতে জিজ্ঞেসও করেছিলাম। তো বল। ভেঙে যেতে পারে দাদা, গিয়ারের টেপ ভেঙে যেতে পারে, প্রচন্ড সাউন্ড হবে। আরে বিশাল টর্ক স্পাইক বা টর্ক এরকম বা পাওয়ার বেড়ে যাবে হঠাৎ করে, গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। ঠিক। তো এই কন্ডিশনটা হতে পারে, যে কারণে পাওয়ার সাপ্লাইটাকে অফ করা হয়, দেন গিয়ার চেঞ্জটা করা হয়, তারপর আবার ক্লাচটাকে প্রেস ছেড়ে দেওয়া হয় আর কি, রিলিজ করে দেওয়া হয়। তো হলো, এরপর যেটা আছে গিয়ার বক্স। দেখ, এখানে আমি গিয়ার বক্সের একটা এমনি ফটো দেখিয়েছি, গিয়ার বক্স কেমন হয়। এটা তো অনেক সিম্পল লাগছে তোদের দেখে, বাট গিয়ার বক্সের ভেতরটা কিন্তু এতটাও সিম্পল লাগে না জিনিসটা। তো যাই হোক, এখন গিয়ার বক্সের যে ওয়ার্কিং, এটা অনেকেই বলতে পারবে, যে যারা গাড়ি চালায় তারা তো জানে যে কখন তারা গিয়ার চেঞ্জ করে কখন করে না। এবার এই নিয়ে আমি কোশ্চেনও করেছিলাম ইন্টারভিউতে, অনেক কাউকেই করেছিলাম, যে কখন ফার্স্ট গিয়ার ইউজ করা হবে, কখন যে ছোট গিয়ার গুলো থাকে 3, 4 এগুলো ইউজ করা হবে, এই বিষয়গুলো তোরা জানিস। তো এরপরে দেখ, আমি এটা এখানে জিআইএফ দিয়েছি, এখানে দেখ কি করা হচ্ছে, ভালো করে নোটিস করবি। এখানে এই যে সেকেন্ড গিয়ার আছে, এই যে গিয়ারটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, সেকেন্ড গিয়ারের সাথে দেখ ইংগেজড আছে ডগ ক্লাচটা, এটা হচ্ছে ডগ ক্লাচ, অ্যারো দিয়ে দেখাচ্ছি। এবার এটা থার্ড গিয়ারের সাথে এঙ্গেজ হলো, সেকেন্ড গিয়ারের সাথে ফার্স্ট এঙ্গেজড আছে, দেন থার্ড গিয়ারের সাথে এঙ্গেজড হলো, দেখবি স্পিডটা ইনক্রিজ করবে।
স্পিডটা ইনক্রিজ করছে। সেকেন্ড গিয়ারে নোটিস করতে পারি সেই স্পিডের জায়গাটা, যখন থার্ড গিয়ার দেওয়া হবে স্পিডটা ইনক্রিজ করবে। তো এই যে স্পিড ইনক্রিজের ব্যাপারটা, এর পেছনে মেকানিক্সটা বলতে পারবি কেউ? চেঞ্জ ইন দ্য সাইজ রেডিয়াস অফ ডিস্কস। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে যে যত ছোট গিয়ার করা হবে, মানে যত ছোট গিয়ারে দেওয়া হবে তত স্পিড বাড়বে, বাট মেকানিক্সটা দাদা এই কোয়েশ্চেনটা আসলে ঠিক ক্লিয়ার হচ্ছে না। এটা তুমি ইন্টারভিউর সময় করেছিলে, মেকানিক্স বলতে মানে এমনি নর্মাল কি যেটা বলছো? ব্যাপার হচ্ছে, তো আমন বলছি যে মানে নর্মাল যে হ্যাঁ। টিথটা ছোট হয়ে যাওয়ার ফলে মানে টিথ সংখ্যাটা বেড়ে যাওয়ার ফলে স্পিডটা বেড়ে যাচ্ছে, যেটা বলছিলাম আমরা। কিন্তু মানে ওটা রোটেশনটা বেশি হয়ে যাচ্ছে, টিথ সংখ্যা সরি কমে যাচ্ছে বলে, মানে যেখানে পাওয়ারটা মেইনলি যখন ওই থার্ড গিয়ারে যাচ্ছে তখন ওর টিথটা কম বলে মানে স্পিডে রোটেট করছে, যার জন্য স্পিডটা বেড়ে যাচ্ছে। বাট মেকানিক্সটা বলতে আমি ঠিক ওটা বুঝতে পারছি না। হ্যাঁ বলছি শোন, এটার আমি অনেক কাউকে একটা মেকানিক্সের যখন আমি কোশ্চেন করছিলাম, তোরা জানিস যে মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে কোশ্চেন গুলো সেগুলো আমি করছিলাম তোদেরকে। তা আমি অলমোস্ট সবাইকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে কোশ্চেন করেছি, আর সেখানে একটা ফটো তো আমি অনেক কাউকে দেখিয়েছিলাম যে দুটো হুইল আছে, তারা একে অপরের সাথে টাচড অবস্থায় ঘুরছে, এরকম একটা কোশ্চেন আমি দেখিয়েছিলাম, যেখানে আমি এটা জিজ্ঞেস করছিলাম তোদেরকে যে এই দুটো হুইলের ক্ষেত্রে কোন কোয়ান্টিটিটা সেম, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম নাকি ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেম নাকি টর্ক সেম নাকি কোনোটাই সেম নয়। এই কোশ্চেনটা আমি কাউকে করেছিলাম। তো আমি তো এখন পিসিতে আছি, ফলে এখানে তো আমার কাছে ওই ফটোটা নেই, নাহলে আমি তোকে ফটোটা তোদের আমি শো করে দেখাতে পারছি। আচ্ছা হ্যাঁ, আমি দেখাবো। আমার এই ইয়েটা শো করা হয়ে যাক, আমি প্রেজেন্টেশনটা কমপ্লিট করা হয়ে গেলে আমি আমার ফোন থেকে প্রেজেন্ট করে দেখাবো তোদের ওই ফটোটা আরেকবার, তখন আমি এই জিনিসটা বোঝাবো, ঠিক আছে? আপাতত আমি মেকানিক্সটা আমি তখন বোঝাবো, আপাতত এইটা এটা তোরা জানিসও। আমি আরো একবার বলে দিচ্ছি তাও, যে গিয়ার বক্সের এটাই হচ্ছে কাজ, যেখানে গিয়ার চেঞ্জেস এর মাধ্যমে আমরা যখন যেমন রিকোয়ারমেন্ট সেই রকম স্পিড বা টর্ক পেতে পারি। যখন আমার বেশি টর্কের দরকার তখন আমরা দেবো বড় গিয়ার গুলোতে, মানে যে ফার্স্ট সেকেন্ড এই গিয়ার গুলো, আর যখন আমার স্পিড দরকার বেশি তখন এই ছোট গিয়ার গুলোতে, ঠিক আছে? এটা একটা কাজ। আর একটা যেটা কাজ হচ্ছে যে যখন রিভার্স করা হয়, রিভার্সে গাড়ি যখন ঘোরা নিয়ে যেতে হবে, মানে হুইল গুলোকে রিভার্সে ঘোরাতে হবে, তখনও কিন্তু গিয়ার বক্সের একটা কাজ থাকে। এই দেখ, এটাকে বলে এডলার গিয়ার। এই যে গিয়ারটা, এখানে দেখ তিনটে গিয়ার আছে একসাথে পর পর। এবার কি হয়, ধর আমি, তুই জাস্ট ইমাজিন করার চেষ্টা কর, আমি তোদেরকে বলছি দুটো গিয়ার আছে, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, মানে নাম্বার 1 নাম্বার 2, দুটো গিয়ার একসাথে এরকম ভাবে মেশড আছে, একে অপরের সাথে মেশড আছে, হয়ে ঘুরছে। এবার আমি নাম্বার 1 গিয়ারকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাচ্ছি, তাহলে সেকেন্ড গিয়ারটা কোন ডাইরেকশনে ঘুরবে? ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরবে। এবার যদি সেকেন্ড গিয়ারের সাথে আমি আরো একটা গিয়ারকে লাগিয়ে রাখি, তাহলে সেই অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। এইবার দেখ, তার মানে এক কথায় যেটা বোঝা যাচ্ছে যে এই যে গিয়ার গুলো, মানে এই যে এই পোর্শনটা, যে রিভার্সের আগের যে এই যে চারটে গিয়ারকে দেখিয়েছি, এই গিয়ার গুলো যে ডাইরেকশনে ঘুরবে, এই লাস্ট যে গিয়ারটা, যে ফিফথ যে গিয়ারটা এখানে দেখানো হচ্ছে, এই গিয়ারটা নিশ্চয়ই অপোজিট ডাইরেকশনে ঘুরছে। হ্যাঁ। তো যদি এই গিয়ার গুলো ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে হয়, তার মানে শ্যাফটটা তখন ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরে। বাট যখনই এই রিভার্স গিয়ারে দেওয়া হয় তখন শ্যাফটটা তার অপোজিট ডাইরেকশনে ঘুরবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, কখন ক্লকওয়াইজ কখন অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা তো শ্যাফটের বিষয়টা তো ওরকম ভাবে তো বোঝা যাবে না যে শ্যাফটটা কখন ক্লকওয়াইজে ঘুরছে তার সাথে চাকাটা কি কোন ডাইরেকশনে ঘুরবে, সেটা আলাদা প্রসঙ্গ। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে নর্মাল যে গিয়ার্স গুলো আছে সেই গিয়ার্স গুলো যখন ক্লকওয়াইজে ঘুরছে, যে যদি ক্লকওয়াইজে ঘুরে থাকে, তাহলে আমি যদি রিভার্স গিয়ারে দিই তখন কিন্তু শ্যাফটটা তার অপোজিট ডাইরেকশনে তখন ঘুরবে আগের গুলোর তুলনায়। আগের গুলোতে যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে শ্যাফট ঘুরে থাকে, যখন রিভার্সে দেবো তখন অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। দ্যাট মিনস যদি শ্যাফট অপোজিট ডাইরেকশনে ঘুরে থাকে তাহলে তো হুইলও অপোজিট ডাইরেকশনে ঘুরবে। এইটা হচ্ছে মেন মেকানিজম, যে এখানে একটা এক্সট্রা গিয়ারকে অ্যাড করা হয়, এই মাঝে একটা এক্সট্রা গিয়ারকে অ্যাড করা হয়। তো এই পোর্শনটায় যে গ্রিন অ্যারো দিয়ে দেখানো হয়েছে, যে কারণে এই কাজটা করা যায়। এবার হচ্ছে নেক্সট যেটা, ড্রাইভ শ্যাফট।
এখন ড্রাইভ শ্যাফট হচ্ছে এক পাশে গিয়ার বক্সের সাথে কানেক্টেড থাকে আর ও পাশে ডিফারেন্সিয়ালের সাথে কানেক্টেড থাকে। ড্রাইভ শ্যাফট গিয়ার বক্স থেকে পাওয়ারটাকে নিয়ে এসে ডিফারেন্সিয়ালে ট্রান্সফার করে। এখন এই ড্রাইভ শ্যাফটের মাঝে বেশ কিছু জয়েন্টস তোলা দেখতে পাচ্ছিস, ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট। এগুলো কিসে কাজে লাগে আমার এটা একটা পরে একটা স্লাইড আছে, আমি সেটাই আসছি পরে। আপাতত এটাই বলছি যে ড্রাইভ শ্যাফটের এটাই কাজ যে গিয়ার বক্স থেকে পাওয়ারটাকে ডিফারেন্সিয়ালে ট্রান্সফার করা। নেক্সট স্লাইড, ডিফারেন্সিয়াল। এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ড্রাইভ ট্রেনের মধ্যে। তো ডিফারেন্সিয়াল নিয়ে আমি জানি অর্ক, তুই জানিস, তুই ডিফারেন্সিয়াল কিসে কাজে লাগে? তুই অ্যান্সার দিয়েছিলি, আমি তোকে ইন্টারভিউতে কোশ্চেন করেছিলাম আর ঠিকই অ্যান্সার দিয়েছিলি। তো বাকি আর কেউ বল। ডিফারেন্সিয়াল বলতে মানে গাড়ির যে পেছনে দুটো চাকা, ভাবো আমি কোনো যদি টার্ন নিই কর্নারে, তো ওটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়ালের থ্রু দিয়ে মানে ওই যেটা হচ্ছে গিয়ে একদম কাছে আছে সেটাকে হচ্ছে গিয়ে কম ঘোরা মানে বেশি ঘোরাবে, আর যেটা দূরে আছে ওটাকে বোধহয় মানে ওরকম ভাবে মানে উল্টোটা হ্যাঁ উল্টোটা সরি, মানে আউটার হুইল যেটা আছে, যেটা Outer দূরের wheel দিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি ঘোরা, হ্যাঁ কারণ সেটাকে দেখ বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে কিন্তু। হ্যাঁ ওটাকে বেশি কারণ ডিসটেন্স ওটা যে সার্কেলের মধ্যে পড়ছে সেই সার্কেলটার রেডিয়াস বেশি, সেই কারণে তার সার্কামফারেন্সটাও বড়। হ্যাঁ দ্যাট মিন্স সেম অ্যাঙ্গেল যদি ট্রাভেল করতে হয় দুটো চাকাকেই, আউটার হুইল যেটা তাকে কিন্তু ওটা বেশি বেশি ট্রাভেল করতে হবে। হ্যাঁ, তো সেই কারণে ওকে যেহেতু একই টাইমের মধ্যে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে আর ইনার হুইলটাকে কম ডিস্টেন্স, তো তার মানে ওর বেশি পাওয়ার লাগবে। হ্যাঁ ওরকম ভাবে পাওয়ারটাকে হ্যাঁ, তো ডিফারেন্সিয়ালে কি হয়? ডিফারেন্সিয়ালে তোদের আমি এর পরে একটা ফটো দেখাচ্ছি, ফটো না অ্যাকচুয়ালি এটা জিআইএফ। এই যে পার্টটা দেখ, আমি অ্যারোটা মুভ করাচ্ছি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ এখানটা দেখ একটা ছোট্ট গিয়ার আছে, এই গিয়ারটা তোরা আরো এক জায়গায় দেখেছিস একটু আগেই, এইখানটা, এই দেখ এই গিয়ারটা দেখতে পাচ্ছিস? আমি অ্যারো মুভ করাচ্ছি। হ্যাঁ দাদা এই গিয়ারটাকে, এইটা অ্যাকচুয়ালি একটা পিনিয়ন কাকে বলে জানিস তোরা কেউ? মানে গিয়ারের মেসে ছোট ডায়ামিটারে যেটা থাকে সেটা পিনিয়ন। হ্যাঁ, এক কথায় ছোট সাইজের গিয়ারকেই পিনিয়ন বলে। তো এটা একটা অ্যাকচুয়ালি বেভেল পিনিয়ন। বেভেল ইজ এ টাইপ অফ গিয়ার। তো এটা এখানে এটা ড্রাইভ শ্যাফটের একদম লাস্ট পোর্শনটাতে আটকানো থাকে। তো এবার কি হয় দেখ, এই পোর্শনটা, এবার দেখ এই গিয়ারটাই ঘুরছে আর এটাকে বলে ক্রাউন হুইল, এটাও একটা টাইপ অফ গিয়ারই। এই যে এটা যখন ঘুরছে এভাবে, এটা এই ক্রাউন হুইলকে ঘোরাচ্ছে আর ক্রাউন হুইলের সাথে রিয়ার অ্যাক্সেল গুলো কানেক্টেড থাকে। আর এখানে রিয়ার অ্যাক্সেলের দুটো এই গিয়ার থাকে, এটা একটা রিয়ার অ্যাক্সেলের গিয়ার, এটা একটা রিয়ার অ্যাক্সেলের গিয়ার, আর মাঝখানে থাকে সান গিয়ার, স্টার গিয়ার, এগুলোকে বিভিন্ন থাকে। তো এই গিয়ার গুলোর ডিটেইলড ওয়ার্কিং এখানে বোঝানো পসিবল না, কারণ তার জন্য তোদেরকে আরো আমাকে ভিডিও দেখাতে হবে, আরো কিছু ক্যালকুলেশনসও দেখাতে হবে, আরো কিছু ফটোস দেখালে তোদের ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল কি করে ওয়ার্ক করে। তোদেরকে আমি বেট লাগিয়ে বলতে পারি, তোরা সার্চ করে নিতে পারিস পুরো ইউটিউবে, পুরো গুগলে সার্চ করে নিতে পারিস, অলমোস্ট 99% ভিডিওতে তোদের ক্লিয়ার হবে না যে ডিফারেন্সিয়াল কি করে ওয়ার্ক করে, এক্স্যাক্টলি কিভাবে ওয়ার্ক করে। তোরা এটা বুঝতে পারবি, আমি তোদের মুখেও বলে দিচ্ছি যে ডিফারেন্সিয়াল কি করে। ডিফারেন্সিয়াল আসলে যে চাকা বেশি ঘুরতে চাইছে তাকে ততটা ঘুরতে দেয়, এইটা হচ্ছে মেন কথা। যেগুলি ঘুরতে চাইছে মানে এক কথা বেশি ডিস্টেন্স ট্রাভেল করে যেতে চাইছে তাকে সেটা করতে দেয়, মানে কম ঘুরতে চাইছে তাকে কমই ঘুরতে দেয়। তো এইভাবেই পাওয়ার ট্রান্সমিশনটা হয়ে যায়। বেশি ঘুরতে চাইছে বেশি ঘুরছে, আপনা আপনি ঘুরতে পারছে সে, তো সেই অনুযায়ী পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে। এটা তো করতে দেয়, কিন্তু এখানে তো কোনো রকম ইলেকট্রনিক্স কিছু সেন্সার বা কিছু নেই যে যে বেশি ঘুরতে চাইছে তার কাছে বেশি পাওয়ার চলে গেল। কমপ্লিটলি একটা মেকানিক্যাল ডিভাইস ডিফারেন্সিয়াল। তো এখানে গিয়ারস এন্ড মেকানিজম গুলো এমন কি হচ্ছে এখানে যার জন্য এত সুন্দর একটা প্রসেস হতে পারছে, এখানে এটাই হচ্ছে গিয়ারস এর ম্যাজিক। তো আমি তোদেরকে এই ডায়াগ্রাম থেকে তো দেখাতে পারবো না, কারণ এখানে তোরা বুঝতে পারবি না। আমি বলে দিতে পারি বাট তোরা বুঝতে পারবি না।
তার জন্য তোদেরকে আমি আলাদা একদিন অবশ্যই আমি এটা আগেও বলেছিলাম যখন আমি ড্রাইভ ট্রেনের ফার্স্ট টাইম যখন এই পিপিটিটা আমি প্রেজেন্ট করেছিলাম যে ডিফারেন্সিয়ালের উপর আলাদা ওয়েবিনার নেবো, বা আমি কখনো কোনো ডিফারেন্সিয়াল আমার যে ড্রাইভ ট্রেন টিম আছে সেই টিমেই আমি বোঝাবো। তবে তার আগে আমি গিয়ার্স একটু বোঝাতে চাই, কারণ গিয়ার্স এর ওয়ার্কিংটা তোদের বোঝা দরকার, আদারওয়াইজ এটা বুঝতে একটু অসুবিধা হবে তোদের। তা সেই কারণে গিয়ার্স এর ওপর আমি কিছু ভিডিওস বানানোর প্ল্যান করেছি, তার মধ্যে ফার্স্ট ভিডিওটা আসবে। ওগুলো আমাদের ক্লাবের যে ইউটিউব চ্যানেল আছে, তোদেরকে কালকে সর্বদমন লিঙ্কও দিয়েছিল, তো ওই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো। গিয়ার্স এর কিছু বেসিক্স তোদেরকে ক্লিয়ার করানোর পর আমি গিয়ার রিলেটেড, গিয়ার বক্স বা ডিফারেন্সিয়ালের এই যে ওয়ার্কিং গুলো, ডিটেলড ওয়ার্কিং গুলো, এইগুলো আমি বোঝাবো। ওয়েবিনার নিয়েই বোঝানোর ইচ্ছা আছে। বাদেও বাকি যারাও যেটা জানতে, এই হচ্ছে ডিফারেন্সিয়ালের অ্যাকচুয়াল ওয়ার্কিং। এটা আমি বললাম কি ওয়ার্কিং বলতে কি করে সেটা বললাম, কিভাবে ওয়ার্ক করে সেটা তো পরে গিয়ার বোঝানোর পর বোঝাবো। এরপর হচ্ছে রিয়ার অ্যাক্সেল। এখন রিয়ার অ্যাক্সেল তো তোরা দেখতেই পেয়েছিস, এই হচ্ছে ডিফারেন্সিয়াল। এখানে ডিফারেন্সিয়ালের ওয়ার্কিংটা দেখতে পাচ্ছিস, এই যে পিনিয়নটার কথা বললাম, এই ড্রাইভ শ্যাফটের সাথে এই পিনিয়নটা, এই যে ক্রাউন হুইলটা, এখানে সান গিয়ার, স্টার গিয়ার আছে, আর পাশে এই হচ্ছে অ্যাক্সেল গুলো, এই হচ্ছে রাইট রিয়ার অ্যাক্সেল, রিয়ার অ্যাক্সেল, এই হচ্ছে পুরো জিনিসটা। তো রিয়ার অ্যাক্সেল অ্যাকচুয়ালি কি করছে, পাওয়ারটা এখান থেকে আসছে ড্রাইভ শ্যাফট দিয়ে, দেন 90 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে দুটো অ্যাক্সেলের দিকে, আর হুইলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে যে এই কন্ডিশনটা, যে যখন এরকম একটা রাস্তা আছে যেখানে বুঝতেই পারছিস যে এটা ভালো রোডই, মানে রোড ছিল একটা টাইমে ভালো, বাট যেন দেখে মনে হচ্ছে এটা একটা অফ রোডিং কন্ডিশন, এমন হয়ে গেছে অবস্থা। তা এইরকম জায়গা দিয়ে যদি কোনো গাড়ি যায়, বা যদি অফ রোডিং কন্ডিশনেই যখন কোনো গাড়ি যাবে, তখন মিডল দিয়ে একদম যে ড্রাইভ শ্যাফটটা যাচ্ছে সেটা তো একটা লম্বা শ্যাফট, তো সেটার ওপর বিভিন্ন ধরনের ফোর্সেস ক্রিয়েট হয় আর কি, কোথায় ফোর্স অ্যাপ্লাই হয়, অনেক স্ট্রেসেস ক্রিয়েট হয়। কিভাবে হয়, যেরকম ধর ওই যে পুরো শ্যাফটটা ওটা বেন্ড হওয়ার চেষ্টা করতে পারে। তোরা আশা করি বেন্ডিং জানিস, যদি কেউ না জেনে থাকিস আমাকে বল। আচ্ছা, জানিস তার মানে বেন্ডিং সবাই, তো হতে পারে নিউট্রাল অ্যাক্সিস থেকে ওটা মুভ করে যাওয়া, মানে হ্যাঁ, মানে এক কথায় বেঁকে যাওয়া, বেঁকে যাওয়া, হ্যাঁ, মানে সাধারণ ভাষায় যেটা বুঝিস। হ্যাঁ, তো বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে ড্রাইভ শ্যাফটে। এছাড়া যেটা হতে পারে, ধর টেনশন তোরা জানিস, টেনশন কম্প্রেশন, তো টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স ওটার উপর অ্যাক্ট হতে পারে যখন এরকম একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওটা বাজে কন্ডিশন, তো সেখানে অনেক রকমই ফোর্স অ্যাপ্লাই হয়, তার জন্য অনেক রকমই স্ট্রেসেস ইনডিউস হয় ড্রাইভ শ্যাফটটার মধ্যে। তা সেটা যদি হতে থাকে দিনের পর দিন ধরে, তাহলে ড্রাইভ শ্যাফটটার কিন্তু শেপের মধ্যে পার্মানেন্ট চেঞ্জ এসে যেতে পারে। আর সেটা যদি হয় তাহলে ভাই বুঝতেই পারছিস যে গাড়ির অবস্থা কি হবে। ড্রাইভ শ্যাফট চেঞ্জ করা কিন্তু অত মানে একটা মামুলি ব্যাপার না, ওটা একটা অনেক কমপ্লিকেটেড প্রসেস হয়ে যাবে। দুদিকে একটা ডিফারেন্সিয়ালে একটা গিয়ার বক্সের সাথে অ্যাটাচড আছে, ওই জিনিসটাকে ভাবে চেঞ্জ করা অসুবিধার ব্যাপার। তো সেই কারণে দুটো টাইপস এর জয়েন্ট ইউজ করা হয় একটা ড্রাইভ শ্যাফটে, একটা হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট আর একটাকে বলে স্লিপ জয়েন্ট। দেখ জিআইএফটা ভালো করে লক্ষ্য কর, ফার্স্টে স্লিপ জয়েন্টটা কি করছে বলতো, এটা এটা টেনসাইল আর কম্প্রেসিভ লোডের ওই ডিফরমেশন থেকে এক্স্যাক্টলি। কে বললো এটা? রাহুল। আচ্ছা, হ্যাঁ একদম ঠিক বলেছিস, যে টেনসাইল আর কম্প্রেসিভ লোড যখন পড়ছে সেটার জন্য যাতে কোনো পার্মানেন্ট চেঞ্জ না হয়, সেই কারণে ড্রাইভ শ্যাফটটাকে ওই মোমেন্টের জন্য ওটা চেঞ্জ হতে দিচ্ছে চেঞ্জ, যে অল্প একটু, যাতে পার্মানেন্ট চেঞ্জ না হয়ে যায়। কথাটা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ, মানে এইখানটা এটাকে ধরে যদি, হ্যাঁ কে বললি? বুঝলি বললি তো?
না দাদা, আরেকবার বলো ব্যাপারটা। আচ্ছা এই দেখ এখানটা কি হচ্ছে, দেখ এই যে পুরো যে এই যে শাফটটা আছে, এই শাফটটা দেখ একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, তাই না? হ্যাঁ তা হ্যাঁ হতে পারছে কি কারণে এই স্লিপ জয়েন্টটা আছে বলে। এখন এবার তাকিয়ে দেখ, এই স্লিপ জয়েন্টটা যদি না থাকতো, তাহলে যদি এই জিনিসটা এই চাপটাকে ধরে যদি আমি টানতাম বা কম্প্রেস করার চেষ্টা করতাম, এটা কি হতো? হতে চাইতো না। না। একদম রিজিড একটা জিনিস হতে চাইতো না। তাও যদি আমি জোর করে দিনের পর দিন ধরে আমি যদি এরকম চেষ্টা করতে থাকি, একটা টাইমে গিয়ে পার্মানেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। বাট এই জয়েন্টটা থাকার জন্য যেটা হচ্ছে যে আমি যখন চেষ্টা করছি একে কম্প্রেস করার বা টেনসাইল ফোর্স যখন আমি এখানে দিচ্ছি, তখন এটা কি হচ্ছে, যতটুকু আমি ফোর্স দিচ্ছি ততটুকুও হালকা করে টেনশনের জন্য কিছুটা ওর লেন্থ বড় হচ্ছে বা কম্প্রেশনের জন্য হালকা একটু ছোট হচ্ছে, ওটাও হতে দিচ্ছে জয়েন্টটা, যে কারণে পার্মানেন্ট চেঞ্জ আসার আর কোনো কারণ থাকছে না। আমি যখনই ফোর্সটা সরিয়ে নেবো তখন ও আবার আগের জায়গায় চলে আসবে। আচ্ছা বুঝতে পারলি? এবার বাকি সবাই বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝেছি। তো স্লিপ জয়েন্টটা বেন্ডিং এর জন্য কি ব্যবস্থা করা হয়? হ্যাঁ, এইবার বেন্ডিং এর জন্য হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট। দেখ ইউনিভার্সাল জয়েন্ট এমন একটা জিনিস যেটা কি হয় যে আহ, প্রথম কথা এটা তো তোরা দেখতে পাচ্ছিস যে শাফটটা ঘুরছে, ঘোরা অবস্থাতেই কি হচ্ছে, দেখ একবার এটা এটা দেখ অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে, মানে এটা কিন্তু এই যে স্লিপ জয়েন্টের জন্য যে লেন্সটা বড় ছোট হওয়াটা, সেটা কিন্তু এক জায়গায় স্টেডি থেকে হচ্ছে না, এটা একবার দেখ ওপরে উঠছে একবার নিচে নামছে। তো ইউনিভার্সাল জয়েন্ট এরকমই একটা জয়েন্ট যেটার জন্য কি হয় যে তুই যদি একটা শাফটকে শাফটের মধ্যে যদি ইউনিভার্সাল জয়েন্টকে লাগিয়ে রেখে শাফটটাকে যদি বেন্ড করার চেষ্টা করিস, দেখবি ইজিলি ইউনিভার্সাল জয়েন্টের জায়গা থেকে ওটা বেন্ড হয়ে যাবে। তুই যতটা বেন্ড করতে চাইবি ওটা ততটা বেন্ড হবে, ইজিলি হবে, হতে দেবে, ওটা বেন্ড হতেই দেবে। ঠিক যেরকম ভাবে ধর একটা তুই পেনকে নিয়ে ভাব, তোর হাতে হাত তোর নিশ্চয়ই আশা করি পেন পেন্সিল নিয়ে পেন পেপার নিয়ে সবাই বসেছিস। তো আচ্ছা 1 সেকেন্ড দাঁড়া, আমার তো চার্জটা না কমে গেছে। তোমার কমেছে, আমি ক্লোজ করছিলাম ওই দিকটা। তো যেটা বলছিলাম যে একটা পেন তোরা যদি ভাবিস যে পেনটাকে ধরে যদি তোরা বেন্ড করার চেষ্টা করিস, সেটা কিন্তু বেন্ড কি সহজে হয় বা হতে চায় না এক কথায়। তা তুই যদি দিনের পর দিন ধরে একটা পেনকে বেন্ড করার চেষ্টা করতে থাকিস, একটা টাইমে গিয়ে দেখবি পার্মানেন্টলি বেন্ড হয়ে গেছে ওটা। তো এবার আমি যদি একটা পেনের মাঝে একটা ইউনিভার্সাল জয়েন্টকে লাগিয়ে দিই, তাহলে তুই যখনই বেন্ড করার চেষ্টা করবি ওটা বেন্ড হবে, আবার তুই ছেড়ে দিবি আগের পজিশনে চলে আসবে বলবো না, বাট হ্যাঁ তুই যেরকমই করতে চাইবি সেরকম হয়ে যাবে। তুই আগের পজিশনে আনতে চাইলে আগের পজিশনে এসে যাবে, নিজে থেকে আগের পজিশনে আসবে না। মানে এটা কোনো রাবার ব্যান্ড না যে আগের পজিশনে চলে আসবে। বা স্লিপ জয়েন্টটাও সেরকম, কোনোটাই ওরকম না যে তুই ছেড়ে দিলেই আগের পজিশনে আপনা আপনি চলে আসবে। হ্যাঁ তবে আনতে ফ্লেক্সিবল। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি, তুই যেরকম ফোর্স অ্যাপ্লাই হবে ও সেরকমই হবে, ও ইজিলি হবে, তোকে রেজিস্ট করবে না হওয়ার জন্য। যে যখনই কোনো একটা জিনিস রেজিস্ট করে, আমাকে যদি তাকে জোর করে করতে হয়, তাহলে আমি দিনের পর দিন ধরে যদি চেষ্টা করতে থাকি, তাহলে কিন্তু সেটা পার্মানেন্টলি একটা টাইমে আমি সাকসেসফুল হয়ে যাব। আমি যদি কোনো একটা জিনিসকে তার শেপকে চেঞ্জ করার চেষ্টা করতে থাকি, একটা টাইমে গিয়ে সাকসেসফুল হবই। কিন্তু যদি জিনিসটা এমন হয় যে আমি যখন যেমন করতে চাই তখন তেমন হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি চেঞ্জ হওয়ার তো কোনো প্রশ্নই নেই। আমি যদি ওকে একটু চেঞ্জ করেও দিই, আমি আবার চাইলে আগের পজিশনে এনে দিতে পারি, কারণ ও জিনিসটা এমনই, আমি যাই করতে চাইছি ও হতে দিচ্ছে সেটাকে। তো সেই কারণে ড্রাইভ শ্যাফটের পার্মানেন্ট চেঞ্জ কোনোভাবে আর হবে না। তো এটাই তো আমার মেন অবজেক্টিভ, যাতে ড্রাইভ শ্যাফটের কোনো পার্মানেন্ট চেঞ্জ না আসে। তো এই জয়েন্ট গুলোকে এভাবে এখানে লাগানো থাকে। হ্যাঁ তোদেরকে আমি ইউনিভার্সাল জয়েন্টের একটা ফটো আরো একটা জিআইএফ দেখানোর চেষ্টা করব। আমার এই ইয়েটা শেষ হয়ে যাক, প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাক, তারপর আমার ফোন থেকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা তো আপাতত এবার আমার যে ইন্ট্রোডাকশনের পুরো যে
পার্টটা সেটা তো শেষ হলো। এখানে আমি এই যে স্লাইডটা লাস্ট স্লাইড, এখানে আমি আমার জাস্ট কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রেখেছি, যাতে এটা দিয়ে রেখেছি দেখ তোরা তো আমাকে চিনছিস, তোরা তো আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারবি। বাট যদি ইন ফিউচার কখনো আমার এই পিডিএফটা কেউ কাউকে কখনো দেয় পড়ার জন্য, অ্যাজ এ নোটস হিসাবে ইউজ করার জন্য, আর তার যদি কখনো মনে কোনো কোশ্চেন আসে কোনো কম্পোনেন্ট নিয়ে, তাহলে যাতে সে আমার সাথে কন্ট্যাক্ট করে তার কোশ্চেনটা করতে পারে, সেই কারণে আমি আমার কিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রেখেছি। তো আচ্ছা, এবার বল যে তোদের কার কি কোশ্চেন আছে। যদি এই আমার প্রেজেন্টেশন সম্বন্ধীয় কোনো কোশ্চেন থাকে তাহলে তাদের সেটা বলে নে, তাহলে আমি ওটা ওই স্লাইডটা এনে দেখাবো, আদারওয়াইজ আমি প্রেজেন্টেশনটা অফ করবো। আচ্ছা, স্লিপ জয়েন্টের ওখানটা মানে একটা তোমার ইয়ে মতন ছিল, মানে কাটা কাটা মতো, ওটা কি কোনো রকম ইয়ারের কিছু ব্যাপার আছে? মানে এই সামহাউ এই যে হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখাচ্ছিস, এটা এক্স্যাক্টলি দেখ, সবসময় যে এরকম কাটা কাটা করা থাকবেই তা নয়, ঠিক আছে। তবে হ্যাঁ, স্লাইডিং এর সুবিধার জন্য এটাকে করা হয়েছে বলেই যেটা মনে হচ্ছে, যে ভেতরে এরকম কিছু, ভেতরেও ওরকম কিছু শেপস করা আছে যাতে এখানটা ইজিলি স্লাইড করতে পারে, এরকম কিছু ব্যাপার আছে। মানে তুই দেখ, আমি এক কথায় তোকে এই জিনিসটা বলছি, এটা এই পুরো জিনিসটা এটা তো ঘুরছে না, এই শাফটটা তো পুরোটার একটা তার মিডল দিয়ে একটা অ্যাক্সিস রয়েছে, সেই অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরছে। তা ঘুরতে ঘুরতে এমন যদি হয় যে এই যে দুটো পোর্শন, এই একটা পোর্শন, এই স্লিপ জয়েন্টের এই একটা পোর্শন এইদিকে রাইট সাইডে, আর স্লিপ জয়েন্টের লেফট একটা পোর্শন। আচ্ছা আমাকে, হ্যাঁ এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন, তোরা কেউ বল দেখি যে এই দুটো পোর্শনের মধ্যে কোনো রিলেটিভ মুভমেন্ট আছে। আরেকবার বলছি, স্লিপ জয়েন্ট এর যে রাইট পোর্শন আর এর যে লেফট পোর্শন, এই দুটো পোর্শনের মধ্যে কোন রকম রিলেটিভ মোশন কি আছে? মানে রিলেটিভ মোশন বলতে কার রেসপেক্টে? একে অপরের রেসপেক্টে, নিজের এই পুরো জিনিসটা তো ঘুরছেই, তোরা দেখতেই পাচ্ছিস যে পুরো জিনিসটা ঘুরছে, এই পুরো জিনিসটা। হ্যাঁ, রিলেটিভ মোশন তো রয়েছে তো, মানে দুটো সেম ইয়েতে ঘুরছে না? রিলেটিভ মোশন নেই। যদি রিলেটিভ মোশন থাকে তাহলে কি ঠিকঠাক ভাবে পাওয়ার ট্রান্সমিশনটা হবে? পাওয়ার লস হবে তাহলে। হ্যাঁ, যদি এই দিক ধর, এদিকে গিয়ার বক্স আছে এই দিকটায়, আর এদিকটা ধর ডিফারেন্সিয়াল আছে, তো তাহলে এইটা যদি আলাদা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরে তাহলে তো প্রপার পাওয়ার ট্রান্সমিশনটা পাওয়ার লিকেজ হবে। হ্যাঁ, তো সেই কারণে এখানে কিছু না কিছু এমন ব্যবস্থা করে রাখা থাকে এই স্লিপ জয়েন্টের এখানটায়, যাতে এই দুটো পার্ট রিলেটিভলি না ঘুরে যায় কখনো, মানে রিলেটিভ মুভমেন্ট ওদের মধ্যে যাতে কোনোভাবে না হয়, যাতে যে এই পার্টের যা ওমেগা হবে ওই পার্টেরও যেন সেই ওমেগা হয়, দ্যাট মিনস অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেন এই দুটো পোর্শনের মধ্যে কোনো রিলেটিভ মোশন না থাকে। তো এখানেই কাটা কাটা যেটা দেখতে পাচ্ছিস, এটা কিন্তু এই রিলেটিভ মোশনটাকে প্রিভেন্ট করার জন্যই করা আছে। ওই এখানে এরকম ধর খাঁজ কাটা আছে, বুঝতে পারছিস, এই যে কিছু স্লটস করা আছে, আর এইখানেও কিছু ভেতরে এরকম কিছু পোর্শনস আছে যেগুলো এই স্লটস এর মধ্যে ঢোকানো আছে, যাতে নিজেদের মধ্যে এরা চাইলেও রিলেটিভলি ঘুরে কখনো যেতে না পারে। কেসটা ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, কি বললি? যেটা বলে নাও তারপরে বলছি। হ্যাঁ, তো যদি কোনো জায়গায় এমন হয়েও থাকে যে এরকম খাঁজ কাটা হয়তো তুই স্লিপ জয়েন্টের মধ্যে দেখতে পেলি না, যদি কোথাও হয়ে থাকে, জানবি কোনো না কোনো মেকানিজম ভেতরে তো করাই আছে, যাতে এই দুটো পোর্শনের মধ্যে কোনো রিলেটিভ মোশন তৈরি না হয়। এই স্লিপ জয়েন্টের এই রাইট পোর্শন লেফট পোর্শনের মধ্যে কোনো রিলেটিভ মোশন কখনো ক্রিয়েট হতে দিলে চলবে না। হ্যাঁ, তারপর বল কি বলছিস? হ্যাঁ, বলছি ওই যে ডিফারেন্সিয়ালটা এটা বললে, ঠিক আছে, তার মানে ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে যেই জায়গাটায় সবচেয়ে লিস্ট রেজিস্ট্যান্স থাকবে সেই জায়গা দিয়ে পাওয়ারটা বেশি ফ্লো করতে চাইবে। হ্যাঁ, তো ধরো একটা চাকা স্লিপ জায়গায় পড়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ বল। তাহলে তো ওই জায়গাটা ঘুরতেই থাকবে, তো ওর জন্য কি ব্যবস্থা করা যায়? মানে ওর জন্য দেখ, ওই কন্ডিশনটা, এটা একটা খুব ভালো কন্ডিশন বলেছিস, যে যখন ফ্রিলি রোটেট করতে থাকে, যখন যে কন্ডিশনটা ওটা হয়ে যাবে, যখনটা রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু মানে এই কোশ্চেনটা আমার সবার কাছে, যে কেউ অ্যান্সারটা বলার চেষ্টা কর, যে ধর একটা গাড়ি কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছিল, একটা কোনো কিছু মবিল বা কোনো একটা কিছু জল এমন কিছু পড়ে আছে, স্কিডি সারফেস আছে, যার উপরে
একটা চাকা উঠে গেল আর আরেকটা আছে নর্মাল সারফেস, তো তাহলে রেজিস্ট্যান্স তো স্কিডি যে সারফেসটা আছে সেখানটায় কম হবে অবভিয়াসলি। তাহলে সেই চাকাটা কি জোরে ঘুরবে নাকি আস্তে ঘুরবে? জোরে ঘুরবে তো, জোরে। জোরে ঘুরবে। মানে মোবিলে যে চাকাটা পড়েছে ওটা তো জোরে না, ঘুরবে সেটাই আস্তে নিশ্চয়ই আরো। ঘুরবে, সেটাই আস্তে ঘুরবে, রেজিস্ট্যান্সে না থাকলে আস্তে ঘুরবে। কে বললো এটা? আমান। আচ্ছা কেন বলতো এটা আস্তে ঘুরবে, কেন বলছিস তুই? কারণ আমরা রেজিস্ট্যান্সের জন্যই তো মুভ করতে পারি। রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি এই প্রশ্ন, এইটাই হচ্ছে বিষয়, যে যদি রেজিস্ট্যান্স কম থাকে তাহলে চাকাটা কিন্তু মুভ করতেই এক কথায় অসুবিধা হবে। মানে এমনটা না যে ও বেশি মুভ করতে চাইছে, ও মুভ করতেই চাইছে না বেশি সেইভাবে, তো সেই কারণে বেশি পাওয়ার সাপ্লাই অন্য জায়গায় হবে তখন। আর সেই জন্যই তোরা যদি কোনো ফোর হুইলার দেখিস যে কোনো একটা স্কিড, জল কি কোথাও পড়ে থাকে না, মোবিল কি কোথাও পড়ে থাকে না, তাহলে কি গাড়িটা সেখানে স্কিড করে বেরিয়ে যায় নাকি গাড়িটা যেতে পারে না এমন কিছু হয়? ইজিলি বেরিয়ে যায়। তারপরে কাদায় পড়লে অনেক সময় গাড়িটা তখন হ্যাঁ, একটা এবার জায়গায় চাকাটা কাদাটা জোরে তো- করে। কাদাটা তো একটা ধর মানে কি বলবো, যে তখন একটা চাকা আর সেই তার তখন সেই ক্ষমতা থাকে না যে সেটা সে একা ওভারকাম করে নিয়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে তার অন্য জায়গাটারও হেল্প লাগবে। মানে যদি এতটাই বাজে কন্ডিশন হয়, শুধু অল্প একটু জল পড়ে আছে বা মোবিল পড়ে আছে, সেই কন্ডিশনটাকে তো ওভারকাম করে দিতে পারবে একটা চাকা। বাট যদি এমন হয় যে এতটাই বাজে কাদার মধ্যে পড়ে গেছে একটা পোর্শন, তখন অন্য আর একটা পোর্শন মানে গাড়ির একটা চাকার পক্ষে সম্ভব হবে না যে সে একা পুরো গাড়িটাকে তুলে নিয়ে চলে যেতে পারে সেই জায়গা থেকে। তখন তুই দেখবি যে এই যে যেটা পড়ে নেই কাদার মধ্যে সেই জায়গাটা ঘুরতেই পারে না, মানে আটকে থাকে পুরো। তাই হয় নাকি? হ্যাঁ, মানে যদি ও যদি ঘুরতে পারতো তাহলে তো উঠে চলে যেত। মানে ওর ওর পক্ষে আর কখনো ঘোরাই পসিবল হয় না, মানে রেজিস্ট্যান্সটা এতটাই বেশি হয়ে গেছে সেই কারণে। বুঝেছি এটা। সবাই বুঝতে পারলি এই কেসটা? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা এটা সবাই কেউ বল দেখি, আমি এটা জিজ্ঞেস করছি যে যদি কোনো গাড়ির এরম কন্ডিশনে পড়ে যে একদম মানে মাডি সারফেস ছিল, মানে কোনোটা কাদা একদম অবস্থা ছিল, সেইখানে কোনো রকম চাকা ফাকা পড়ে গেছে, তো গাড়ির মধ্যে কোন ফিচারটা থাকলে সেই গাড়িটা ইজিলি ওখান থেকে বেরিয়ে যেতে পারে? এবিএস। ফোর হুইল ড্রাইভ। ফোর হুইল ড্রাইভ, এক্স্যাক্টলি। কে বললি ফোর হুইল ড্রাইভ? ময়নাকার আমি। আচ্ছা, কারণ ফোর হুইল ড্রাইভ অফ রোডিং এর জন্যই বানানো থেকে থাকে, আর হচ্ছে চারটে চাকাই তো ঘুরতে পারে, সামনের দুটো চাকা তো তো ফ্রি আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো আর কিছু, আর এই প্রেজেন্টেশন থেকে কিছু কোশ্চেন আছে কারো কিছু? যদি না থাকে তাহলে আমি এখানটা অফ করে দিচ্ছি। আচ্ছা, নেই মনে হচ্ছে কারোর কিছু। তো আমি আমার ফোনটায় আসছে করে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। তো এবার আমি তোদেরকে ওই বিয়েটা দেখাই, যেটা সেই মেকানিক্স এর ব্যাপারটা বলছিলাম, গিয়ারের মেকানিক্স। দেখ আমার স্ক্রিনটা ভিজিবল? হ্যাঁ দাদা। এই কোশ্চেনটা আমি অনেক কাউকে করেছিলাম, যে এটা দেখিয়ে বলেছিলাম যে এ হুইলটাকে আমি ঘোরাচ্ছি আর এই হুইলটার সাথে এই গায়ে লেগে আছে, একদম টাচড আছে, সেটা হচ্ছে বি হুইল, যার জন্য বি হুইলটা ঘুরতে পারছে এই হুইলটাকে ঘোরানোর কারণে। আর তো এই কন্ডিশনে তোরা দেখে বুঝতেই পারছিস কোনটা ছোট কোনটা বড়, কোনটা রেডিয়াস বেশি কোনটা কম।
তো এখন আমি যদি এই দুটো হুইলের মধ্যে কোন কোয়ান্টিটিটা সেম সেটা জিজ্ঞেস করি, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি নাকি ট্যানজেনশিয়াল ভেলোসিটি নাকি টর্ক, তাহলে কোনটা হবে, নাকি কোনোটাই সেম নয়, এটা ছিল আমার কোশ্চেন। তা আমি এখানে অ্যান্সারটাই বলে দিচ্ছি ডাইরেক্ট। প্রথম অ্যান্সার হচ্ছে যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেম হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে না, ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেম। এখন তোরা আমাকে এটা বল যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, যদি কোনো একটা জিনিস যে কোনো জিনিস যখন সার্কুলার মোশনে থাকে তখন ট্যানজেনশিয়াল ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির কি রিলেশন থাকে, ফর্মুলাটা? E is equals to omega into r. V is equal to omega, হ্যাঁ সরি ওমেগা। হ্যাঁ। তা এবার ধর দুটো দুটো হুইলই তো ঘুরছে, দুটো হুইলেরই কিছু না কিছু অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। আমি বললাম দুটো হুইলেরই ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেম। এখন কোশ্চেন হচ্ছে কেন সেম? কারণ তুই দেখ ট্যানজেনশিয়াল হ্যাঁ না দাদা কি ট্যানজেনশিয়াল ভেলোসিটি কেমন সেম? আচ্ছা অর্ক তুই বলতো। দুটো কন্ট্যাক্টে আছে, হ্যাঁ মানে কন্ট্যাক্টে থাকার জন্য কি হচ্ছে, মানে ভেলোসিটিটা মানে ট্রান্সফার হচ্ছে, একটা মানে একটা না না একটা পয়েন্ট এ এর সারফেসে যতটা দূরত্ব যাবে আর বি এর সারফেসও একই দূরত্ব যাবে টাইমে। ডিসাইড করেছে পয়েন্টটা। হ্যাঁ, মানে এক কথায় এই দুটো চাকার ওপরই, দুটো হুইলের ওপরই আমি যদি কোনো একটা দুটো আলাদা আলাদা পয়েন্ট কনসিডার করি, সেই পয়েন্ট দুটো কিন্তু কতটা ডিস্টেন্স একটা সার্টেন টাইম যদি নিই, লেটস সে 5 সেকেন্ডে এ হুইলের ওপর কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, বি পয়েন্টের ওপরে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ওই 5 সেকেন্ডে ততটাই ডিস্টেন্স ট্রাভেল করবে। আর ট্যানজেনশিয়াল ভেলোসিটি মানে কি, সেই লিনিয়ার ভেলোসিটিটাই তো, হ্যাঁ যে ট্রাভেল কতটা করছে সেই ভেলোসিটিটা, সেই কারণে ওই ভেলোসিটিটা দুটো সেম হয়। এবার যে ফর্মুলাটা তোরা বললি যে ভি ইকুয়ালস টু আর ওমেগা, এবার তোরা ভেবে দেখ দুটো চাকারই ভিটা সেম, তা এখন যার আরটা ছোট তার ওমেগাটা বড়, হ্যাঁ আর যার ওমেগা ছোট তার আর বড়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বড় চাকা যেটা আছে, বড় হুইলটা, সেটার ভেলোসিটি কম হবে, আর ছোট চাকাটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বেশি হবে, অ্যাঙ্গুলার বেশি হবে। ভেলোসিটি। এবার এরপরে হচ্ছে গিয়ারের কথা আমি বলছি। ধর এই দুটো গিয়ার তো এইভাবেই থাকে, লেগে থাকে তো একে অপরের সাথে। এবার ধর তলার যে গিয়ারটা থাকে, আমি দেখ তোদের যখন দেখাচ্ছিলাম তুই ধরো দেখছিলি যে মেইন যে গিয়ার গুলোকে বলা হচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, তার তলায় রেড কালারের কিছু গিয়ার্স ছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ওই রেড কালারের গিয়ার্স গুলো কিন্তু একটা শ্যাফটের ওপর লাগানো থাকে, ওই শ্যাফটটাকে বলা হয় লে শ্যাফট। তো যাই হোক, ওইটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা সার্টেন অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতে থাকে। এবার ও তারপরে তো ওপরে যে মেকানিজমটা থাকে পুরো গিয়ারের, আমি সেটা তো বলছি না, আমি এখন বলছি যে কোনো একটা পার্টিকুলার গিয়ারে হয়তো দেওয়া আছে, সেই কন্ডিশনটা কেমন হবে। তো যখন দুটো গিয়ার এরকম ভাবে দেওয়া আছে, তাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেম, তো বুঝলাম। এবার তোদেরকে একটা কথা আমি এই কোশ্চেনটা করেছিলাম, খুব কম লোককেই করেছিলাম ইন্টারভিউতে, সেটা হচ্ছে যে তোরা একটা ফর্মুলার কথা শুনেছিস যে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি। হ্যাঁ তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা কি হবে? টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এক্স্যাক্টলি। তাহলে পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এবার পাওয়ার সাপ্লাই তো সেম রেখেছি, কিন্তু এখানে দাদা পাওয়ার টর্ক তো ফোর্সের ইকুইভ্যালেন্ট, এখানে তো পাওয়ারের ইকুইভ্যালেন্ট নয়। হ্যাঁ আমি কি বললাম, পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি, এটা লিনিয়ারের ক্ষেত্রে। আর অ্যাঙ্গুলারের ক্ষেত্রে পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা ওই পাওয়ারটা হ্যাঁ পাওয়ারটা কি আছে। তো এবার ধর এ হুইলটাকে আমি ঘোরাচ্ছি, মানে এ হুইলটা ধর লে শ্যাফটে লাগানো আছে, আর লে শ্যাফটটা ইঞ্জিন থেকে পাওয়ার আসছে, সেটার কারণে ওটা একটা সার্টেন অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। আর তার সাথেই পরের বি হুইলটা লাগানো আছে, যেটা হচ্ছে মেন গিয়ার, এক কথায় গিয়ার বক্সে যে মেন গিয়ার্স গুলো বলা, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, সেই গিয়ার। এবার আমি দেখা গেল এই যে লে শ্যাফটের যে গিয়ারটা, সেটার পাওয়ার সাপ্লাই সেম রাখলাম, এর উপরের যে গিয়ারটা আছে মানে মেন যে গিয়ার বি গিয়ারটাকে আমি চেঞ্জ করলাম, মানে এক কথায় বড় থেকে ছোট একটা গিয়ারে ধর দিলাম। তো তখন কি হবে, পাওয়ার সাপ্লাই তো সেমই আছে,
কিন্তু যেটা হবে যে বি বি গিয়ারটা চেঞ্জ হয়ে গিয়ে একটা ছোট গিয়ার ওখানে আমি দিয়েছি, তাতে তার কি হয়েছে, রেডিয়াস কম হয়েছে। আচ্ছা রেডিয়াস কম হয়েছে মানে একটু আগেই আমি দেখালাম যে যার রেডিয়াস কম, পাওয়ার সাপ্লাই যদি সেম রাখা হয়, রেডিয়াস কম যত ছোট গিয়ার হবে তার স্পিড তত বেশি হবে, মানে এক কথা অ্যাঙ্গুলার ভেলোসিটি তত বেশি হবে। হ্যাঁ, তাহলে এবার এক্ষুনি একটা ফর্মুলা কি পেয়েছি, পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইনটু ওমেগা। তাহলে ওমেগা যদি বেশি হয় তাহলে টর্ক কম হবে। তাহলে সেই কারণে ছোট সাইজের যে গিয়ার গুলো সেগুলোর টর্ক কম আর স্পিড বেশি। তো ওই জন্য যখন গাড়িকে আরো স্পিডে নিয়ে যেতে হয়, পাওয়ার সাপ্লাই সেম রেখে, পাওয়ার সাপ্লাই সেম রাখছি মানে কেউ বলতে পারবে একটা গাড়ির পাওয়ার সাপ্লাই সেম রাখছি মানে আমি কি করছি? আরপিএম সেম রাখা, হ্যাঁ, মানে সেক্ষেত্রে আমি কোন কাজটা করছি না, অ্যাক্সেলারেট করছি না। এক্স্যাক্টলি অ্যাক্সেলারেটরে আমি প্যাডেল প্রেস করছি না। দ্যাট মিনস গাড়ির ইঞ্জিন থেকে পাওয়ার সাপ্লাইটা সেম রেখেছি আমি। কারণ তোরা জানিস যে অ্যাক্সেলারেটর প্রেস করা মানেই গাড়ির ইঞ্জিনকে আরো বেশি করে ওয়ার্ক করানো, তাতে ওখান থেকে পাওয়ার সাপ্লাইটা বাড়িয়ে দেয়া। সেটা করছি না, অ্যাক্সেলারেটর প্রেস করছি না, তার মানে পাওয়ার সাপ্লাই ইজ কনস্ট্যান্ট। তো এই কন্ডিশনে যদি ওমেগাকে আমি কমিয়ে দিই তাহলে টর্ক বাড়বে, কারণ পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইনটু ওমেগা। আর ওমেগাকে যদি বাড়িয়ে দিই তাহলে টর্ক কমে যাবে। তো এখন আমি যদি একটা ফ্লাইওভারে উঠি তখন আমার কি দরকার বেশি, টর্ক দরকার বেশি, কারণ তখন রেজিস্টিভ ফোর্স বেশি। কোথা থেকে রেজিস্টিভ ফোর্স বেশি হচ্ছে? ফ্রিকশন তো এমনিতেই আছে, বাট তোরা জানিস যে যখন একটা ইনক্লাইন্ড সারফেস দিয়ে একটা কিছু অবজেক্ট ওপর দিকে নিয়ে যাওয়া হয় তখন তার নিজস্ব যে ওয়েট, তার নিজের যে সেলফ ওয়েট, সেটারই একটা কম্পোনেন্ট তাকে পেছন দিকে টানে। দ্যাটস ওয়াই সেখানে রেজিস্ট্যান্স বেশি। তো সেটাকে ওভারকাম করে গাড়িটাকে ওপরে উঠতে গেলে বেশি টর্ক দরকার। তো টর্ক দরকার যখন বেশি হবে তখন আমার কি দরকার, আমাকে তাহলে বড় গিয়ারে দিতে হবে, ফার্স্ট সেকেন্ড এইসব গিয়ার গুলো যাদের সাইজ বড়, দ্যাট মিনস তাদের ওমেগা কম আর টর্ক বেশি। আবার যখন আমি একটা নর্মাল রোডে যাচ্ছি যেখানে আমার টর্কের বেশি দরকার নেই, সেখানে আমার স্পিড দরকার, তো তখন আমি ছোট গিয়ার গুলোতে দেবো। এবার বল, কারো কিছু কোশ্চেন আছে এতে? না, বুঝতে পেরেছিস তো আমি কি বোঝালাম পুরো বিষয়টা? হ্যাঁ বুঝেছি তো। আচ্ছা এবার তো তোরা, আচ্ছা তোরা ইউনিভার্সাল জয়েন্টের ওয়ার্কিংটা কি বুঝতে পেরেছিস আমি কিরকম বলতে চাইলাম, জিনিসটা কিভাবে দেখালাম? ফ্লেক্সিবল বেন্ডিং হতে দেয়। আর এছাড়া একটা কথা তোদেরকে বলতে পারি যে ইউনিভার্সাল জয়েন্টে তোরা যদি সার্চ করিস ইউটিউব বা গুগল ক্রোমে, তোরা প্রচুর ইনফরমেশন পাবি। ইউনিভার্সাল জয়েন্ট বা হুকস জয়েন্ট বলা হয় ওটাকে, আরেকটা নাম। তো এটা খুবই একটা কমন জিনিস যেটা নট অনলি গাড়িতে, প্রচুর জায়গায় ইউজ হয়। তো এটার ব্যাপারে এনাফ ইনফরমেশন আছে ইন্টারনেটে। তো এটা কিভাবে এক্স্যাক্টলি ওয়ার্ক করে সেটা কিন্তু তোরা দেখতেই পারিস। তাও যদি তোর কারোর বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে বল, আমি ইউটিউবে একটু সার্চ করে তোদেরকে এখনই দেখানোর চেষ্টা করব। তো দাদা এই যে ইউনিভার্সাল জয়েন্টটা বলছো, এটাকেই তো নাকেল জয়েন্ট বলে নাকি? ওই যে লরির পেছনে ওই যেটা হ্যাঁ। আছে বলে না যে 180 ডিগ্রিতে পাওয়ার ট্রান্সমিট করার জন্য ব্যবহার করা হয়। ওই যে- 180 না, না। degree এটা নাকেল জয়েন্ট আলাদা হয়। হ্যাঁ, ওটা তো ওরকম জিনিস না। এটা তো তোর যে কোনো রকম অ্যাঙ্গেলই, মানে একটা শ্যাফটকে যে কোনো রকম অ্যাঙ্গেলে যদি আমি বেঁকাতে চাই তাহলে আমি বেঁকিয়েই পাওয়ার ট্রান্সমিশন করে দিতে পারবো। মানে একটা শ্যাফট আমি বেন্ডিং করে দিতে পেরেছি, মানে বেন্ডিং করেছি আমি সেটা শ্যাফটটাকে বেন্ড করতে চেয়েছি। তো যেখানে ইউনিভার্সাল জয়েন্ট লাগানো আছে সেখান থেকে শ্যাফটটা কিছুটা বেন্ড হয়ে যাবে আপনা আপনি, মানে পার্মানেন্টলি বেন্ড হবে না, ওটাকে দেখতে লাগবে বেন্ড হয়ে গেল। ওই কন্ডিশনেই শ্যাফটটা ইজিলি কিন্তু ঘুরতে থাকবে, রোটেট করতে থাকবে, কোনো প্রবলেম হবে না। আবার যখন আমি ফোর্স সরিয়ে নেবো, ওকে আগের পজিশনে নিয়ে যেতে চাইবো, তখন আপনি আবার আগের পজিশনে চলে যাবে। যে কোনো রকম ভাবে যদি শ্যাফটটা বেন্ড হয়েও থাকে তাও ইজিলি পাওয়ার ট্রান্সমিশনটা ইজিলি করতে পারে। তা দুটো নাকেল জয়েন্ট অ্যাড করে দিলেই তো ইউনিভার্সাল জয়েন্ট হয়ে যাবে। মানে Universal- different- দেখ এক সেকেন্ড দাঁড়া, তোদেরকে একটা জিনিস আমি দেখাই।
এইটা দেখ। আচ্ছা, তোরা বুঝতে পারলি? হ্যাঁ দাদা। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। খুব সুন্দরভাবে বলেছে। আমি এই ভিডিওটা তোদেরকে পাঠিয়েও দেবো। এখানে আরো বেশ কিছুটা যতটা পার্ট আছে তোরা দেখে নিস। ওকে, তো আর কার কি কোশ্চেন আছে বল। একটা আউট অফ দি বক্স কোয়েশ্চেন, যেমন টর্কের কথা হচ্ছিল, তো আমি জিজ্ঞেস করতে চাইছি যে ইলেকট্রিক কার্স এর টর্ক এত বেশি কেন আইসি ইঞ্জিনের টর্কসের থেকে? দেখ, আমি অনেস্টলি বলছি, ইলেকট্রিক কারের মানে ভেতরে ওই ইন্ডাকশন মোটর থেকে কিভাবে পাওয়ার আসে না, আমি এটা সত্যি জানি না। মানে আমি মেকানিক্যালের বিষয়টারই বেশি ফোকাস করে আছি আর কি। এখন অব্দি আমি ওই ইলেকট্রিক্যাল কারে কিভাবে টর্ক প্রডিউস হয়, কিভাবে ওখানে পাওয়ার জেনারেট হয়, ওই বিষয়টা নিয়ে আমি কোনো এখন অব্দি রিসার্চ করি। আচ্ছা, তো আর কিছু কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমি একটা অন্য টপিকে যাচ্ছি। তোদেরকে কালকে সর্বদমন আমাদের যত রকম পেজেস আছে, মানে ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ, এছাড়া সর্বদমন তুই ইনস্টাগ্রামটা দিয়েছিলি ওদেরকে? ওটা খোলা হয়নি, খোলা হয়নি ওটা। আচ্ছা আচ্ছা, ওটা এখনো খোলা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো এমনি ইউটিউব পেজ, তারপর ওয়েবসাইটটা তোদেরকে দিয়েছিল, তোরা সবাই ভিজিট করেছিস এই সব কিছু? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আচ্ছা, হ্যাঁ করেছি। আর লাইক ফাইক করেছিস? হ্যাঁ দাদা, লাইক করেছি। আচ্ছা, যাদেরই মানে দেখাও বাকি থেকে থাকুক বা লাইক করা বাকি থেকে থাকুক। হ্যাঁ, শেয়ারও করেছি ওই ফেসবুকের ওটা পেজটা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো যাই হোক, এবার যদি তোদের কারোর দেখা বাকি থেকে থাকে বা লাইক করা বাকি থেকে থাকে, সেগুলো করে দিস। তার কারণ যত বেশি রিচ বাড়বে, তত বেশি আমাদের যে সমস্ত পোস্ট গুলো হয় আমাদের ক্লাবে, সেগুলো আরো বেশি লোকের কাছে সেগুলো পৌঁছবে। তো
এবার তোদেরকে যেমন ধর আমি বলেছিলাম, এখান থেকে আমি একটা অন্য টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে তোদেরকে আমি ফার্স্টেই যখন আমার কথা বলেছিলাম আমার ক্লাবে আসার প্রথম থেকে, যে আমি বলেছিলাম আমি এই ক্লাবে অলমোস্ট ম্যাক্সিমাম টাইম অলমোস্ট 1 ইয়ার আমি শুধু কন্টেন্ট রাইটিং ই করেছিলাম, আমি অন্য কিছু করতাম না, কন্টেন্ট রাইটিং ই করতাম। যতদিন অবধি আমি ড্রাইভ ট্রেন অ্যান্ড স্টিয়ারিং টিমের লিডার হইনি তার আগে অবধি আমার শুধু কন্টেন্ট রাইটিং ই কাজ ছিল। তার আগে আমি তোরা দেখবি আমাদের যদি পোস্ট গুলো দেখিস ফেসবুক পেজে, সেখানে অনেক আগেকারও যে পোস্ট গুলো আছে, নো ইওর কার, টাইপস অফ কার, এ সমস্ত সিরিজেস ছিল, যে সিরিজে এরকম বিভিন্ন পোস্ট আসতো। তা নো ইওর কারের যে পোস্ট গুলো, যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো আমি লিখতাম। এখন তোরা খুললে দেখতে পাবি টাইপস অফ ইঞ্জিনের ওপর একটা সিরিজ চলছে। টাইপস অফ ইঞ্জিনের পোস্ট গুলোর কন্টেন্ট গুলো আমি লিখি। তো এই ধরনের টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং গুলো আমি করি। তো এবার আমি এতদিন ধরে যা এক্সপিরিয়েন্স পেয়েছি, যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এই কন্টেন্ট রাইটিং গুলো করতে গিয়ে, সেগুলো আমি তোদের মধ্যে যারা যারা কন্টেন্ট রাইটিং করতে চাস বা শিখতে চাস তাদেরকে আমি শেখাতে চাই কন্টেন্ট রাইটিং। তো তোরা আমাকে একটা কথা বল, যে তোদের মধ্যে এমন কে কে আছিস যারা কন্টেন্ট রাইটিং এ ইন্টারেস্টেড বা এক্সপিরিয়েন্সড, বা চাষ করবি, নলেজ গ্যাদারের জন্যই করবি। কারণ দেখ, আমি কন্টেন্ট রাইটিং এতদিন ধরে যখনই করেছি, আমি তো টেকনিক্যাল কন্টেন্ট রাইটিংই করি। সেটা করতে গিয়ে কিন্তু আমি প্রচুর নলেজ গ্যাদার করেছি, কারণ সেই কারণে অনেক বেশি সার্চ করতে হতো, অনেক রিসার্চ করতে হতো। এখনো করি কন্টেন্ট রাইটিং, টাইপস অফ ইঞ্জিনের পোস্টগুলো তো আমিই লিখি। তো সেখানে করতে গিয়ে অনেক সার্চ করতে হয়, তো ওখান থেকে অনেক নলেজ কিন্তু বাড়ে। তা এই ধরনের ইচ্ছা জারি থেকে থাকুক যে আমিও করব, তারা বল কে কে আছিস? আমি আছি। হ্যাঁ দাদা, আমার আমি আছি, কিন্তু ইচ্ছা আছে করার। কোনো আচ্ছা, এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি করতে চাইছি। হুম। আচ্ছা, সায়ন, কমল আর রাহুল। আমিও আছি। দাদা, সৌভিক? আমরা- হ্যাঁ দাদা, আমিও করব। হ্যাঁ দাদা, আমিও করব। আচ্ছা, তোরা যারাই আছিস তারা একটা কাজ করিস, তোরা তো অনেকেই বলছিস, তো তোরা গ্রুপে একবার লিখে দিস। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দাদা, না, গ্রুপে লিখে না, দেবো। ছাড়, গ্রুপে লিখলে অনেকটা ইয়ে হতে পারে, মানে ওখানটা অনেক মেসেজ হতে পারে। তোরা আমাকে পার্সোনালি মেসেজ করিস, ঠিক আছে? ওকে দাদা। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিস দাদা আমি কন্টেন্ট রাইটিং করতে চাই। এটা হচ্ছে Okay. একটা কাজ। এক্ষুনি তো কাজ নেই, কারণ টাইপস অফ ইঞ্জিনের পোস্টগুলো তো আমি লিখছি অলরেডি। এরপর থেকে যখনই কিছু কাজ আমি ভাববো কন্টেন্ট রাইটিং এর বা যাই কিছু থেকে থাকুক, সেগুলো আমি তোদেরকে করতে দেবো। এছাড়া আরো একটা কাজ আমি করতে দিতে পারি, যেটা তোদের অনেক হেল্প করবে। যেই যদি আমি করতে দিই তো কাজটা অনেক হেল্প করবে। যেরকম বললাম, ধর গিয়ার্স এর উপর ভিডিও বানাচ্ছি, তা গিয়ার্স এর উপর ভিডিও বানাতে গিয়ে আমাকে তো একটা স্ক্রিপ্ট লিখতে হয়, যে আমি পুরো স্ক্রিপ্টটা লিখে যেটা আমি রিড করি, তো ওটাই ভয়েস ওভার যেটা আর কি বলে, তো ভয়েস ওভারটা থাকে। তো সেটার জন্য যে স্ক্রিপ্টটা যখন বানাই, তখন প্রথম কথা টপিকটা নিয়ে তো আমি জানি, সেইটাকে আমি নিজের মতো করে কিভাবে বলবো সেটার হিসাবে স্ক্রিপ্ট বানাই। তা আমি স্ক্রিপ্টটা কাউকে কাউকে লিখতে দিতে পারি। কি করব আমি সেক্ষেত্রে, তোদেরকে কাউকে যাকেই আমি লিখতে দেবো তাকে ফার্স্টে আমি পুরো টপিকটা বোঝাবো। আমি যে টপিকের উপরে গিয়ারের যে টপিকের উপরে ভিডিও বানাবো, সেই টপিকটা আমি ভালো করে বোঝাবো তাকে। দেন তাকে যেটা করতে বলবো, তাকে বলে দেবো যে কত মিনিটের মধ্যে কতটা, মানে সাইজ কতটা রাখতে হবে জিনিসটা, আর কোন কোন পয়েন্ট গুলোকে সে হাইলাইট করবে, কোন কোন পয়েন্ট গুলোকে হালকা করে বলবে, কতটা ডিপে বলবে, এরকম করে সব আমি বলে দেবো। তাকে বলবো যে তুই কন্টেন্টটা রেখ, মানে এক কথায় রাইট যেটা বিয়েটা স্ক্রিপ্টটা সেটা তুই লিখে দে আমাকে। এটা আমি করতে দিতে পারি। তো দেখা যাক, আমি এখনো ফাইনাল ভাবিনি যে ক্ষেত্রে কি করব। তো যদি আমি দিই তাহলে তোদের কারোর মধ্যে কখনো কখনো হয়তো হতে পারে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিলাম, কখনো একজনকে দিলাম তো তারপর একটা অন্য কাউকে দিলাম, এরকমও করতে পারি। ঠিক আছে, আমার জানা থাকলো যে তোরা কে কে বললি, তাও একবার তোরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দিস। Okay. আচ্ছা, এরপর নেক্সট যে টপিক, সেটা হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট আমি দেবো, কিন্তু আমি তোদের উপর এক্সট্রা প্রেশার দিতে চাই না। সে কারণ সামনে তোদের এখন CA3 আসছে, তো এখানে অনেকে অ্যাসাইনমেন্ট লেখার প্রেশার থাকবে। আর তাই আমার অ্যাসাইনমেন্টটা ইজিও হবে, ইনফরমেটিভও হবে, পাশাপাশি আমি ডেডলাইনটাও একটু বেশি দেবো। টপিকটা আমি ফার্স্টে বলছি, আমি লিখেও দেবো হোয়াটসঅ্যাপে, তাও একবার এখনো বলে দিচ্ছি। সেটা হচ্ছে টাইপস অফ জয়েন্টস ইউজড ইন অটোমোবাইলস। এটা হচ্ছে টপিক। কি কি টাইপস এর জয়েন্ট একটা ভেহিকলে ইউজ হয়
সেটার ওপর তোদেরকে লিখতে হবে। নাম্বার অফ পেজেস যেটা থাকবে 2 to 3 পেজ এর মধ্যে লেখার চেষ্টা করবি। এমনটা না যে একটা 4th পেজে কিছুটা চলে গেলে একেবারে মারাত্মক কিছু হয়ে যাবে, তেমনটা নয়। বাট হ্যাঁ, লেখার চেষ্টা করিস 2 থেকে 3 পেজে। ফটো তুই অ্যাড করতে চাইলে করতে পারিস, বাট হ্যাঁ, ফটো অ্যাড করার জন্য তো মানে হয়তো দেখা গেল কেউ 2 পেজ লিখেছে, তার মধ্যে একটা বড় 2-3টে ফটো দিয়ে রেখে দিয়েছে, তার মানে তার কন্টেন্টই তো কমে গেছে। সেরকমটা যেন না হয়, কন্টেন্টটা যেন 2 to 3 পেজের হয়, বাকি তুই ফটো অ্যাড করতে পারিস। তার জন্য সেটা 4 পেজ চলে গেল, অসুবিধা নেই। আর এবার ডেড লাইনটা আমি বলছি। হ্যাঁ বল, কি বলছিস? 2 to 3 পেজ মানে ওয়ার্ডের 2 থেকে 3 পেজ। হ্যাঁ Microsoft Word এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডে। হ্যান্ড রিটার্ন করতে পারি দাদা? হ্যাঁ, তোর যদি ইচ্ছা হয় তুই করতে পারিস, সেটাতে কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ দেখ, আমি কেন ওয়ার্ডে বলছি, তার কারণ হ্যান্ড রিটেন লিখতে গেলে তোদের যদি কারোর মনে হয় যে বেশি সময় লাগছে, মানে বেশি টাইম চলে যাচ্ছে, যাতে কম টাইমের মধ্যে কাজটা করে ফেলতে পারিস, সেই কারণে আমি ওয়ার্ড করতে বললাম। কেউ হ্যান্ড রিটেন করতে চাইলে করতে পারিস, কোনো অসুবিধা নেই। তো এটার যে ডেট, আজকের ডেট হচ্ছে তোদের কত, আজকে 18th। হ্যাঁ, হ্যাঁ, তো 18 নভেম্বর। হ্যাঁ, তোদেরকে আমরা যেটা টাইম দিচ্ছি সেটা হচ্ছে 23rd এর 12টা, রাত 12টা, মানে 23rd পুরো দিনটা, এর মধ্যে তোরা সাবমিট করিস। আমি গুগল ড্রাইভের একটা ফোল্ডার দিয়ে দেবো, সেখানে তোরা আপলোড করে দিবি। আর তোদের এই সমস্ত জিনিসগুলোর উপর ইভ্যালুয়েশনেরও একটা ব্যাপার আছে, এগুলো কিন্তু এমনিই দেওয়া হচ্ছে না। তোকে আগেও একটা সর্বদমন যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল তোদের, সেটা তো তোদের বোধহয় ডেডলাইন কবে আছে? আজ কাল কি কালকে আছে। কাল আছে, কাল। আছে? হ্যাঁ, এটা তারপর আমি দিলাম। তো এগুলোর তোদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করছি, যে অ্যাসাইনমেন্ট দেবে সে সেই অ্যাসাইনমেন্ট চেক করবে। আগেরটা তোদেরকে যাই হোক, আগেরটা কিসের উপর ছিল বেশ? ওই বুগাটি হাউ টু বুগাটি ব্রেক সিস্টেমের ওটা তো সোমদীপ আর দেখবে, অঙ্কিত দেখবে। এরপর তোরা সর্বদমন নেক্সট একটা ওয়েবিনার যখন নেবে সেটাতেও তোদেরকে আবার অ্যাসাইনমেন্ট দেবে। আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা আমি চেক করব। তো এরকম চেক করব আমরা সবাই, যে অ্যাসাইনমেন্ট দেবে সেগুলো সব চেক করা হবে। চেক করার পর একটা ইভ্যালুয়েশন, আমরা একটা মার্কস দেবো তোদের, এক কথা। এছাড়া অ্যাটেন্ডেন্সের উপরও কিন্তু মার্কস থাকবে, এগুলো হিসাব করা হবে। আর লাস্টে তোদের তো এক্সাম নেওয়া হবে, সেটা তো বলেইছিলাম। তো এই সবকিছু মার্কসের বেসিসে আলটিমেটলি দেখা হবে কার কেমন মার্কস এলো। হ্যাঁ, এবার মেম্বারে প্রমোট। হ্যাঁ, কি বলছিস? এক্সাম মানে ভাইভা না রিটেন? এক্সাম তো ফার্স্টে নেবে বলেছিলে, সেটা তো নিলে না, লাস্টে নেবে আবার। ফার্স্টে নেবো বলেছিলাম, বলেছিলে না, গুগল হচ্ছে ফরম্যাটটা পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর সিলেকশন হবে। না গুগল, আচ্ছা তোর ইন্টারভিউ এর আগের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, দেখ ওই এক্সামটা কখন নেই বলছি। দেখ, যখন অ্যাপ্লিকেশন, মানে যখন ফার্স্ট ইয়ারে নেওয়া হয়, তখন ফার্স্ট ইয়ারে প্রচুর অ্যাপ্লিকেশন আসে, কারণ ফার্স্ট ইয়ার মানে ওটা একটা অনেক বেশি ফার্স্ট টাইম ওদেরকে যখন সুযোগ দেওয়া হয়, নতুন অনেকে থাকে, তো প্রচুর অ্যাপ্লিকেশন আসে। তো তখন মানে তখন ওই জন্য সিলেকশন প্রসেসটাকে দুটো পার্টে ডিভাইড করা থাকে, কারণ অত লোকের ইন্টারভিউ নিতে গেলে মানে বিশাল চাপের ব্যাপার। কিন্তু যখন সেকেন্ড ইয়ারে রিক্রুটমেন্ট করা হয়, তখন যেহেতু অলরেডি অনেকে অ্যাপ্লাই আগের বার করে ফেলেছে, তারা ক্লাবে চলে এসেছে, বা এই যেহেতু তারা জানে বিষয়গুলো সম্বন্ধে, তো তখন সেই কারণে অ্যাপ্লিকেশনটা ফার্স্ট ইয়ারের তুলনায় সেকেন্ড ইয়ারে যখন নেওয়া হয়, রিক্রুটমেন্ট করা হয়, তখন একটু অ্যাপ্লিকেশন কম পড়ে। তা তোদেরটা তো যেরকম পড়েছিল, তো সেই কারণে আমরা আর আলাদা এক্সাম প্রসেস রাখিনি, আমরা সবারই ইন্টারভিউ নিয়েছিলাম ডাইরেক্ট। তো ওটা তো আলাদা কথা। এটা হচ্ছে এন্ট্রান্স থেকে মেম্বারে প্রমোট করার জন্য ইভ্যালুয়েশন, যেটা আমরা এখন করছি, ওয়েবিনার নিচ্ছি, এগুলোর উপরই কোশ্চেন করা হবে, আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এগুলো সবকিছু মিলিয়ে একটা আলটিমেট ইভ্যালুয়েশন হবে যে কাকে রাখবো কাকে রাখবো না। তবে হ্যাঁ, এটুকু বলে দিচ্ছি, এটাতে কিন্তু কোনো রকম ওই লিমিট নেই যে 10 জন বা 15 জনকেই নেওয়া হবে। যদি সবাই ভালো পারফর্ম করে তাহলে সবাইকে নেওয়া হবে। আর তোদের মধ্যে এই ব্যাপারটা খুব ভালো, আমি যেটা নোটিস করেছি, যে তোরা খুব সুন্দর ইন্টারাকশন করিস, সবাই একদম ফ্রিলি কথা বলিস, এটা খুব ভালো জিনিস। তো এটা করতে থাক। আর নিজেদের মধ্যে এই যে ইনফরমেশন নেওয়ার, আমাদেরকে জিজ্ঞেস করার, বা নিজেদের যে সার্চ করে জানার, এক কথায় এই যে আগ্রহ তোদের অনেকের মধ্যেই দেখেছি আমি আছে,
তো সেগুলোকে করতে থাকিস, যতটা সম্ভব নিজেদেরকে এডুকেট করতে থাক। আশা করি, আমি চাইবো যেন প্রত্যেকেই মেম্বারে প্রমোট হোস। ওকে, তো আমার এতটুকুই বলার ছিল। ইন্টারভিউ হবে? ইন্টারভিউ তো আর নেওয়ার কথা নেই আপাতত, আমরা এক্সাম নেবো, এই গুগল দাদা, ফর্মই এই যে এক্সাম নেওয়া হবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি ক্লিয়ার আচ্ছা, করে আর দিই আরেকটা সবার- জিনিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বল। আমি ক্লিয়ার করে দিই, যেমনি এক্সামটা দেখ অমনি বেসিসে হবে না যে পাস ফেল, তোদের পারফরমেন্সের বেসিসে তোদেরকে সিলেকশন হবে। এক্সামটা জাস্ট একটা ফাইনাল টাচ আমাদেরকে ডিসিশনে হেল্প করবে যে কাকে কোন ডোমেনে রাখবো। ঠিক আছে, 4টা ডোমেন তোরা দেখে নিয়েছিস, কি কি দেখেছিস কেউ বলতো, কি কি ডোমেন দেখলি এতক্ষণে? থার্মাল, তারপর হচ্ছে ব্রেকিং সিস্টেম, ব্রেকিং আর চেস। চ্যাসিস, হ্যাঁ, আর ড্রাইভ ব্রেকিং, চেসিস আর স্টিয়ারিং, ইয়ে brake। তো 4টা হয়ে গেছে, ঠিক আছে। সো তোদের এবার আমাদেরকে ডিভাইড করতে হবে তোরা কোন কোন ডোমেনে যাবি, তো ওটা আমরা এই বেসিসেই করব। তারপরে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে ওখানে তোর মাল্টিপল জিনিস চেক করা হবে, লেভেল অফ নলেজ, লেভেল অফ অ্যাপ্লিকেশন অফ নলেজ, রাইটিং কোয়ালিটি, প্রেজেন্টেশন কোয়ালিটি, এইসব জিনিস মিলিয়ে হবে ফর দ্য অ্যাসাইনমেন্টস যেগুলো লিখতে দেওয়া হবে। যারা ওয়েব ডেভেলপমেন্টে ঢুকেছিস, মনে হয় 3 না 4 জন ঢুকেছিস, ওদেরকে ওই বেসিসেও জাজ করা হবে। ঠিক আছে, কি ওদেরকে পরে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কন্টিনিউ করতে দেওয়া হবে ইয়া হবে না, ওই সব কিছু। দ্যাট ইজ দ্য থিং। আর আরেকটা জিনিস বলছি যে যারা যারা মেকানিক্যালে আছিস, মেটাল কাটিং কারা কারা পড়েছিস? কেউ পড়িসনি? তো তুষাররা মেটাল কাটিং এর একটা ওয়েবিনার নেবে, ঠিক আছে। আমি দেখলাম যথেষ্ট ভালোভাবে ওটা তোর রেডি করেছে প্রেজেন্টেশনটা, ঠিক আছে। এবার কিভাবে প্রেজেন্ট করবে তোদের সামনে সেটা তোরা জানে, বাট যারা পড়িসনি মেটাল কাটিং ওদের জন্য কিন্তু ওটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স থাকবে। কি 2 ঘন্টার মধ্যে একটা শর্ট সামারি টাইপ স্টোরির মতন তোরা মেটাল কাটিংটা বুঝে যাবি। আর যারা নন মেকানিক্যাল তারাও আশা করছি বুঝে যাবে। কাস্টিং কারা কারা পড়েছিস, আর কাস্টিং বলছি, জয়েনিং প্রসেসেস কারা কারা পড়েছিস? হ্যাঁ, ওয়েল্ডিং আর সোল্ডারিং পড়েছি। আর যারা যারা welding। পড়িস, যারা পড়িসনি ওটা নিয়েও হালকা একটা ইন্ট্রোডাকশন টাইপ হবে, ঠিক আছে। আমি বেসিক্যালি ডিসিইপি আর ডিসিইএন নিয়ে বলবো। তো এই যারা যারা পড়িসনি ওদের একটা মানে বেসিক একটা আইডিয়া হয়ে যাবে। থার্মোডাইনামিক্স এর মধ্যে বেসিক্স অফ প্রসেসেস, আইসোবার কাকে বলে, ঠিক আছে, আইসোথার্মাল কাকে বলে, এসব তো মনে হয় না ইলেকট্রনিক্সরা জানবে বা ইলেকট্রিক্যালরা জানবে। জানিস কি তোরা? তুই ইলেকট্রিক্যাল? তো বেসিক্স অফ আইসি, যখন আমি আইসি ইঞ্জিনটা শুরু করব ওখানে আমি আইসি ইঞ্জিন যারা নেক্সট সেমেস্টার তোদের আছে আইসি ইঞ্জিন অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স এর মধ্যে ওই জিনিসটা কভার হয়ে যাবে। তো তোদের একাডেমিক পোর্শনটাও এখান থেকে কভার হয়ে যাচ্ছে যারা মেকানিক্যালে আছিস, ঠিক আছে। তোদের জন্য একটা বেনিফিশিয়াল জিনিস এটা। ওকে পুষ্পক, এটাই। হ্যাঁ, তো বাকি যা কথা বলার ছিল সবই তো হয়ে গেছে। তো যাই হোক, তোদের যা কিছু ডাউট থাকুক তোরা আমার সাথে পরেও কন্ট্যাক্ট করতে পারিস। আমি যেরকমটা তোদেরকে বললাম যে আমার সাথে যখনই কেউ কন্ট্যাক্ট করে আমি তার যাই ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করে দিই। ইভেন যদি গুগল মিট করে আলাদা করে ভিডিও অন করে খাতায় লাইভ ডেরাইভ করে কোনো ড্রয়িং করেও দেখাতে হয় আমি তাও সেটা করেও বোঝাই। তো যারই ডাউট থাকুক আমাকে তোরা ফ্রিলি বলতে পারিস। ঠিক আছে, আর যদি কারোর কিছু কোশ্চেন থাকে বলতে পারিস। ঠিক আছে, ওকে।